যে টপিকটা নিয়ে ডিসকাস হবে সেটা হচ্ছে মেনসুরেশন। মেনসুরেশনের কোনটা? 2D আর 3D। তো 2D আর 3D নিয়ে আলোচনা করার কি দরকার পড়লো? দরকারটা এই কারণেই পড়লো যে আমি যে সমস্ত প্রশ্ন নিয়ে আসছি, হয় 2Dর 2 ডাইমেনশন, নাহলে 3Dর 3 ডাইমেনশন, সব আমি নিয়ে আসছি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। এখন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আনার কারণ কি, যে 2D আর 3Dর মধ্যে অনেক টপিক, আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র থেকে শুরু করে ফার্স্ট টার্ম আছে, পিরামিড আছে, প্রিজম আছে, তারপরে স্ফেয়ার আছে, কোণ আছে। তো অনেকে কী করে, শুধু আয়তক্ষেত্র করে, বর্গক্ষেত্র করে, এই সমস্ত সোজা সোজা টপিকগুলো পড়ে, পরীক্ষার সময় গিয়ে দেখে একটা প্রশ্ন পরীক্ষায় আসে নাই। এখন কথা হচ্ছে, যদি MTS GD এই সমস্ত পরীক্ষা দেওয়া হয় তাহলে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র করলে হয়ে যাবে, কিন্তু CHSL দিবি, CGL দিবি, হয় রেলের পরীক্ষা দিবি, ওগুলো প্রশ্ন এখন আসে না। আমি 11টা প্রশ্ন নিয়ে আসছি, সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দেখলেই বুঝবি যে এখন প্রশ্নের লেভেল অনেকটা হাই, ঠিক আছে? তো প্রশ্নগুলো নিয়ে আসার একটাই কারণ যে আমি কিন্তু আজকে বোঝাবো না, প্রথম কথা হচ্ছে ওইভাবে বোঝাবো না যে আয়তক্ষেত্রের সূত্র, বর্গক্ষেত্রের সূত্র, অথবা আমি স্ফেয়ার বা গোলকের কোনো সূত্র কোথার থেকে আসলো, ছবিকে ওইভাবে বোঝাবো না। আমি খালি অঙ্কের প্রশ্নগুলো দেখাবো, আর সবার যাতে একটা আইডিয়া হয় যে কোন কোন টপিক থেকে এখন কীরকম প্রশ্ন আসে, আর এই টপিকের মধ্যে হয় 2D নাহলে 3Dর মধ্যে কোন কোন জিনিস আমার বেশি পড়তে হবে, কোন কোন জিনিসের উপর আমার বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রশ্নগুলো দেখলেই সবার ক্লিয়ার হয়ে যাবে। আর জিওমেট্রির যে করানোর কথা ছিল আমার, জিওমেট্রি ফুল, ঠিক আছে? তো পার্ট 1 জিওমেট্রি চলে আসছে। তো আমার মোটামুটি এই টার্গেট ছিল যে 10টা পার্টের মধ্যে জিওমেট্রি শেষ করব, কিন্তু আমার পরীক্ষা হচ্ছে 11 তারিখ সিজিএল যদিও 11 তারিখ, আগের বার আমার মেইনসের পরে আমার হয়নি। তো আমারও একটা চাপ আছে যে পরীক্ষা যেহেতু সামনে, তো জিওমেট্রির যে বাকি পার্টগুলো আছে 11 তারিখ পরীক্ষা শেষ হবে, তারপরে ওই পার্টগুলো আসবে। এখন ওই পার্ট আমি আর আপলোড করবো না। 11 তারিখের আগে এটাই লাস্ট ভিডিও, যেটাতে ওই 2D 3Dর আমি কয়েকটা কোশ্চেন করাবো আজকে, তারপরে 11 তারিখের পরে ভিডিও আসবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা আমি শুরু করি, যে প্রথম প্রশ্নটার মধ্যে আমাকে কি বলছে এখানে কোশ্চেনের মধ্যে। প্রথম প্রশ্নটার মধ্যে আছে যে দ্য উইথ অফ দ্য পাথ অ্যারাউন্ড এ স্কোয়ার ফিল্ড ইজ 4.5 মিটার। যে একটা রাস্তা আছে, স্কোয়ার ফিল্ড মানে একটা বর্গাকার মাঠ, তার চারিদিকে ইজ 4.5 মিটার, তার মানে রাস্তাটার চওড়া হচ্ছে 4.5 মিটার, অ্যান্ড ইটস এরিয়া ইজ 105.75 মিটার স্কোয়ার। আর রাস্তাটার ক্ষেত্রফল কত দেওয়া আছে? 105.75 মিটার স্কোয়ার। ফাইন্ড দ্য কস্ট অফ ফেন্সিং দ্য ফিল্ড। ওই ফিল্ডটাকে তোর কী করতে হবে? ফেন্স করতে হবে অ্যাট দ্য রেট অফ Rs 100 পার মিটার। মানে 100 টাকা মিটারে খরচা হয়, এরকম করে তোর মাঠের চারিদিকে কী করতে হবে? ফেন্সিং করতে হবে। তার জন্য খরচা কত পড়বে? এখন একটা জিনিস প্রথমেই তোর মনে রাখতে হবে, এই প্রশ্নের মধ্যে কখনো কখনো লেখা থাকে মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার মানে কি? তোর ওখানে মাঠের ক্ষেত্রফল বের করতে হবে, কারণ যদি তুই এরিয়া বের করিস তখনই তোর যে ইউনিটটা আসে তার সাথে থাকে স্কোয়ার, কিন্তু এখানে আমার শুধু বলছে পার মিটার, তার মানে প্রতি মিটারে 100 টাকা খরচা হয়। আর প্রতি মিটার মানে এখানে আমার কী বের করতে হবে? মাঠের পেরিমিটার বা পরিসীমা। এই জায়গাটা কিন্তু প্রথমে মনে রাখবে, অনেকে এই জায়গাটাতেই ভুল করে সব কিছু করার পর। আমাকে বলছে 100 টাকা পার মিটারে খরচা হয়, তার মানে আমার এখানে মাঠের কী বের করতে হবে? এই ফিল্ডের পেরিমিটার বা পরিসীমা বের করতে হবে। আর যদি আমাকে বলতো 100 মিটার পার স্কোয়ার, 100 পার মিটার স্কোয়ার, তাহলে আমার ওই মাঠের কী বের করতে হইতো? আমার মাঠের বের করতে হইতো ক্ষেত্রফল। এখন এই অঙ্কটা করার আগে 3টা সূত্র, যে সূত্র 3টা বইয়ের মধ্যেও আছে, আর সবার ওই সূত্র 3টা জানা উচিত। সেটা কি? এই একটা আয়তাকার একটা মাঠ আছে, এখানে বর্গাকার আছে স্কোয়ার ফিল্ড। আমি প্রথমে আয়তাকারেরটা বলি বা রেক্ট্যাঙ্গেলেরটা, বর্গক্ষেত্রেরটা ওই সেমভাবেই আমরা করব। এই মাঠের মনে কর চারিদিকে একটা রাস্তা আছে, এই একটা রাস্তা। এখন কোনো একটা ছেলে কী করলো? মাঠটা ছিল এরকম, ও মাঠের ভিতরে রাস্তা বানাইলো, মাঠের ভিতরে একটা রাস্তা বানাইলো। সে রাস্তাটা কোনটা? এইটা।
প্রথমে তো কী করলো, প্রথমে মাঠের বাইরে রাস্তা বানালো, তারপরে কি করলো, মাঠের ভিতরে রাস্তা বানালো। এখন 3 নম্বর ক্ষেত্রে কী হলো, 3 নম্বর ক্ষেত্রে কেউ কেরামতি কী করলো, কেরামতি করলো এইখান দিয়ে প্রস্থ বরাবর একটা রাস্তা আর দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা কানেকশান করে দিল। তাহলে রাস্তাটা হলো কীভাবে, এইভাবে রাস্তাটা হলো। তাহলে মাঠের বাইরে যখন রাস্তা থাকে, রাস্তাটার চওড়া কত, আমি ধরে নিলাম ডাব্লু চওড়া, মানে কিন্তু চারিদিকে ডাব্লু চওড়া, এদিকেও ডাব্লু চওড়া, এখানেও ডাব্লু চওড়া, এখানেও ডাব্লু চওড়া, এখানেও ডাব্লু চওড়া। তাহলে চারিদিকে চওড়া কত করে আসে, ডাব্লু। তাহলে এই জায়গায় এই যে রাস্তাটা আসছে, রাস্তার ক্ষেত্রফল হবে 2W ইন্টু L প্লাস B প্লাস 2W। এখন L মানে কি, L মানে হচ্ছে লেংথ বা কি, দৈর্ঘ্য। এই মাঠের দৈর্ঘ্য কতটুকু, এটা হচ্ছে মাঠের দৈর্ঘ্য। L মানে কি বোঝায়, মাঠের দৈর্ঘ্য, এগুলো খাতায় তুলবি যদি কারো জানা না থাকে। B হচ্ছে কি ব্রেথ মানে কি প্রস্থ, এটা হচ্ছে কি মাঠের প্রস্থ। আর ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে রাস্তাটা কতটুকু চওড়া। তো এই সূত্র লাগানোর পরে আমরা ডাইরেক্ট কী পাবো, আমরা ডাইরেক্ট হচ্ছে রাস্তার ক্ষেত্রফল পাবো। এখন রাস্তা যদি মাঠের ভিতরে থাকে তাহলে আমার সূত্রটা, এই সূত্রটাই কী হবে, সেম থাকবে 2WL প্লাস B, কিন্তু এখানে হয়ে যাবে কি মাইনাস। রাস্তাটা কি ডাব্লু চওড়া, মানে এখানেও ডাব্লু চওড়া, এখানেও ডাব্লু চওড়া, এখানেও ডাব্লু চওড়া, এখানেও ডাব্লু চওড়া। তো কী হবে সূত্রটা, L প্লাস B মাইনাস 2W, যখন রাস্তাটা কী থাকবে মাঠের ভিতরে। এখন রাস্তা যদি 3 নম্বরের মতো হয়, মানে এইভাবে, তাহলে এখানেও রাস্তাটা কত চওড়া, এইদিকেও চওড়া ডাব্লু, এইদিকেও চওড়া কি ডাব্লু। এখন এই জায়গায় ক্ষেত্রফলটা কী হবে, ডাব্লু ইন্টু L প্লাস B মাইনাস ডাব্লু। এলটা কি, ওই একই রকম আগের মতো, এলটা হচ্ছে মাঠটা কতটুকু দৈর্ঘ্য, এলটা হচ্ছে মাঠের দৈর্ঘ্য। আর বি মানে কি ব্রেথ বা প্রস্থ, মাঠের প্রস্থ কতটুকু, মাঠের প্রস্থ হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে এল এই দৈর্ঘ্যটা, আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে বি মানে মাঠের চওড়া। এটা হচ্ছে এল মাঠের দৈর্ঘ্য, এটা হচ্ছে বি মাঠের প্রস্থ। আর এখানে হচ্ছে ভিতরে, এটা হচ্ছে এল আর এটা হচ্ছে আমার কি বি। তাহলে সূত্র লাগাবো, অঙ্ক হবে। তো প্রশ্ন হচ্ছে এই সূত্রগুলো ছাড়া কি অন্যভাবে করতে পারতাম স্যার অঙ্কগুলো? হ্যাঁ, অন্যভাবে আমরা করতে পারবো। নর্মাল যে রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা প্রথমে পুরো এই এরিয়াটার ক্ষেত্রফল বের করব, তার থেকে আমি বিয়োগ করব কোন এরিয়ার ক্ষেত্রফলটা, আমি ক্ষেত্রফলটা বের করব এই মাঝখানের এরিয়ার ক্ষেত্রফলটা বিয়োগ করব। যদি আমরা পুরো এরিয়ার ক্ষেত্রফল থেকে, পুরো এরিয়া থেকে মাঝখানের এরিয়াটা বাদ দিই, তাহলেই আমার রাস্তার ক্ষেত্রফল বেরোবে। কিন্তু এরকম করলে কী হবে, অঙ্কটা হবে বড়, আর পরীক্ষার সময় যেহেতু সময় কম থাকে তাহলে সূত্রটা মনে রাখা উচিত। এই জায়গায় আমি কী করতাম, এই জায়গায় রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য পুরো মাঠের ক্ষেত্রফলটা বের করতাম, তার থেকে ভিতরের ক্ষেত্রফলটা আমি সাবস্ট্রাক্ট বা বিয়োগ করে দিতাম। বিয়োগ করে দিলেই আমার কী বের হয়ে যেত, রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে যেত। এই জায়গাতেও আমি একই জিনিস করতাম, ঠিক আছে। এখন এই 4টা জায়গার এরিয়া বের করে আমি পুরো এরিয়ার থেকে যদি বিয়োগ করতাম তাহলে আমার রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন কেসটা হচ্ছে তোর, যদি তুই এইভাবে করিস ডিটেলসে তাহলে বড় হবে। তো সূত্রগুলো মনে রাখা উচিত, আর সূত্রগুলো একদম সোজা, কেন সব জায়গাতেই একই, শুধু ভিতরে থাকলে হয় মাইনাস ডাব্লু মাইনাস, বাইরে থাকলে হয় প্লাস। আর এখানে যেটা রাস্তাটা ক্রস আকারে যায় প্লাসের আকারে, সেই জায়গায় ডাব্লু এর জায়গায় কী হবে, শুধু 2W হবে। আর এইটাও যেহেতু রাস্তাটা ভিতরে আসে তাহলে ওখানেও তার জন্য কী চিহ্ন, নেগেটিভ চিহ্ন। ভিতরে থাকলে নেগেটিভ, বাইরে থাকলে পজিটিভ। আর প্লাসের মতো থাকলে সেই জায়গায় 2Wর জায়গায় হয় শুধু ডাব্লু। তো এখন এই প্রশ্নটার মধ্যে কি আছে, স্কোয়ার ফিল্ড আছে। স্কোয়ার ফিল্ডের ক্ষেত্রে কী হবে বলতো, স্কোয়ার ফিল্ডের ক্ষেত্রে এটা ছিল রেক্ট্যাঙ্গেল, যেখানে এল আর বি লেংথ আর ব্রেথ দুটো আলাদা, কিন্তু স্কোয়ার ফিল্ডের ক্ষেত্রে কী হবে, লেংথ আর ব্রেথটা কী হবে, দুটোই কী হবে, সমান হবে। এখন এই জায়গায় অ্যারাউন্ড এ স্কোয়ার ফিল্ড, মানে রাস্তাটা আছে কই, অ্যারাউন্ড মানে বাইরে আছে, রাস্তাটা কই আছে, বাইরে আছে। তাহলে কোন ছবিটা, এই উপরের ছবিটা। তাহলে আমি নিচের ছবি দুটো মুছি, নিচের ছবি দুটো তোরা খাতায় তুলে নিবি, নাহলে স্ক্রিনশট নিয়ে নেয়। তাহলে মুছলাম নিচের ছবিটা। তাহলে আমার আছে অ্যারাউন্ড এ স্কোয়ার ফিল্ড। অ্যারাউন্ড এ স্কোয়ার ফিল্ড মানে কি, যে তোর রাস্তাটা আছে বাইরে।
আর রাস্তার ক্ষেত্রফল কত দেওয়া আছে 105.75 মিটার স্কোয়ার। তাহলে বাইরের রাস্তা হলে ওটা সূত্র কী হয় 2W L প্লাস বি। দেখ এখানে L প্লাস বি আছে, এখন L প্লাস বি, এখানে তো লেংথ আর ব্রেডটা আলাদা আয়তক্ষেত্রের সময়, বর্গক্ষেত্রের সময় কী হবে দুটোই কী হবে সমান হবে। তো আমি এল আর বিকে একই ধরে নিলাম, আমি ধরে নিলাম কত 2x ধরে নিলাম। এখন আমি তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু জানি না এখানে, ঠিক আছে, সেটা আমার বের করতে হবে। আর প্লাস 2W এইটা আমার দেওয়া আছে কত 105.75। এখন ডাব্লু মানে কি চওড়া, রাস্তার চওড়া দেওয়া কত আছে 4.5, তার মানে এখানে আমার 4.5-এর সাথে 2 মাল্টিপ্লাই হবে, এখানে আমার হবে কত 9। এখানে আমার 2W মানে 4.5-এর সাথে 2 মাল্টিপ্লাই, এখানে আমার কত হবে 9। এখন আমি 9 দিয়ে কাটলাম এই সংখ্যাটাকে, 9 দিয়ে এই সংখ্যাটাকে কাটলে কী হবে 9 অক্ষে 9, 9 অক্ষে 9, তারপরে হবে 0.7 নং 63, 63 আর 7 8 9, তারপরে 63 4, তারপরে থাকলো 5 5 নং কত 45, তাহলে 11.75। এখন আমার কি আসলো 2x প্লাস 9-এর ভ্যালু আসলো 11.75। তাহলে 9টা ওইদিকে গেলে কি হয়ে যাবে 11.75 থেকে 9 যদি সাবস্ট্রাক্ট করি তাহলে তো 2x-এর ভ্যালু কত আসে 2.75। 2.75কে x-এর ভ্যালু বের করার জন্য আমার কি করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে। 2.75কে আমি কি করব 2 দিয়ে ভাগ করব, তাহলে আমার x-এর ভ্যালুটা আমার বের হয়ে যাবে। সেটা কি হবে, সেটা আমার হবে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এখন বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এরকম হয়, আমাকে বলছে বর্গক্ষেত্রের চারিদিকে আমি কি করতেছি ফেন্সিং করব কি 100 টাকা পার মিটার হিসাবে, তাহলে আমার কত খরচা হবে। তাহলে প্রথমে বর্গক্ষেত্রের কি বের করতে হবে, এই যে বর্গক্ষেত্রটা ছিল তার বাইরে রাস্তাটা ছিল এই বর্গাকার মাঠটা, তাহলে এই বর্গাকার মাঠের আমি যদি একটা বাহুর দৈর্ঘ্য আমি পেলাম হচ্ছে 2.75/2, তাহলে পুরো মাঠের পরিসীমাটা বের করার, পুরো মাঠের যদি এই ইয়েটা বের করতে চাই, এটা মানে কি আমার পরিসীমা, তাহলে পুরো মাঠের পরিসীমা কি একটা বাহুর দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে পুরো মাঠের পরিসীমাটা কত হবে 4 দিয়ে এটা কী হবে মাল্টিপ্লাই হবে। তাহলে 2.75/2কে আমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার হলো কি পরিসীমা বর্গাকার মাঠের, মানে এই মাঠের চারিদিকটা কত দৈর্ঘ্য, মানে যদি একটা সুতা নেই, সুতা নিয়ে যদি আমি এখান থেকে ধরি, সুতা দিয়ে মাঠটাকে ঘিরতে কত দৈর্ঘ্যের সুতা লাগবে, কতটা লম্বা, বা মাঠের কি পরিসীমা বা পেরিমিটার। যদি আমাকে এখানেই মিটার স্কোয়ার থাকতো তাহলে কিন্তু আমি মাঠের এরিয়াটা বের করার পরে তাকে মাল্টিপ্লাই করতাম। এখানে আছে আমার শুধু মিটার, তার মানে প্রত্যেক মিটারে আমার খরচা হয় 100 টাকা। তাহলে এটা হচ্ছে আমার মাঠের পরিসীমা। এখন প্রত্যেক মিটারে যদি 100 টাকা খরচা হয় তাহলে এত মিটারে কত টাকা খরচা হবে, এটার সাথে আমি 100 কী করব মাল্টিপ্লাই করব। তাহলে 100 যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার উত্তরটা কত আসবে, 2 দিয়ে আমি 100কে কাটলাম, আমার হলো কত 50। 50-এর সাথে আমি যদি 4 মাল্টিপ্লাই করি তাহলে আমার কত হবে 200। দেখ 200 আসলো, 200-র যে লাস্টের 2টা শূন্য আছে, 200 মানে কি 2 গুণ 100, ক্যালকুলেশনটা যদি আমি এটা করি তাহলে 2.75 গুণ কত হচ্ছে 200, 200-র যে লাস্টের 2টা শূন্য এই দশমিকটা আমি চলে যাবে এইদিকে, কারণ অনেকেই ক্যালকুলেশনই বোঝে না, আমি পড়াই তো বাড়িতে, তার জন্য এগুলো বারবার বলতেছি যে কি দশমিকটাকে এই ঘরে ডান দিকে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো। আর 200 মানেই কি 200 মানেই 2 গুণ 100, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কি হবে দশমিকটা 2 ঘর চলে গেল এদিকে, তাহলে ওই 2টা শূন্যই আমার কাজে লাগাইলাম কোথায় এই দশমিকটাকে 2 ঘর ডান দিকে আনার জন্য, 200-র মধ্যে যে 2 গুণ 100 ছিল ওই 100টাকে। তাহলে আমার পড়ে থাকলো কি 275 মাল্টিপ্লাই বাই কত 2, তাহলে 275-এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করিস তাহলে কত হয় 550। তাহলে আমার খরচা হবে কত টাকা 550 টাকা। উত্তর হবে কত অপশন নাম্বার 2। বুঝলি, ডিটেলসে আমি বোঝাবো না, কারণ ডিটেলসে
চ্যাপ্টারটা তাহলে বোঝাইতে হবে আমাকে। যদি ডিটেলসে বোঝাই যায় বর্গক্ষেত্র কাকে বলে, বর্গক্ষেত্রের পরিসীমা কী, ক্ষেত্রফল কী, আমি তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি যাদের আগের থেকে এই চ্যাপ্টারটা করা আছে, কিন্তু এমন ওই টপিকের মধ্যে থেকে ওদের আমি চেষ্টা করতেছি যে এক্স্যাক্ট টপিকগুলো বোঝা। এই টপিকে তো অনেক কিছু, তো ওই জিনিসগুলোকে ধরা যেখান থেকে প্রশ্ন আসে বারবার, কারণ সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আর যারা মেনসুরেশন 2D 3D পড়ে, তারা যদি কেউ পড়ে থাকে তাদের টার্গেট আছে সিএইচএল, সিএইচএসএল, রেল এই সমস্ত পরীক্ষা দেওয়া, কারণ এই সমস্ত প্রশ্ন এমনিতেই জিটি বল, তোর এমটিএস বা পুলিশ কম আসে, অন্য পরীক্ষাগুলো আসে বেশি। তো কেউ যদি এই চ্যাপ্টারগুলো পড়ে তাহলে তাদের টার্গেট নিশ্চয়ই আছে সিএইচএল, সিএইচএসএল, নাহলে রেলওয়ে। তো আমি তার জন্য ওই সমস্ত প্রশ্ন নিয়ে আসি যেগুলো আগে আসছে, আর টপিকগুলো যাতে সবাই বুঝতে পারে যে কোন কোন টপিক থেকে এখন প্রশ্ন আসে। 2 নম্বর প্রশ্নে আসি। এই যে যেমন একটা পিরামিডের প্রশ্ন, এখন অনেকেই কিন্তু পিরামিড বাড়িতে পড়েনি, 2D 3D কমপ্লিট করছে কিন্তু পিরামিড করেনি, তো পিরামিডের প্রশ্ন পরীক্ষায় আসে। তো এটা কীভাবে করবো কোশ্চেনটা একটু দেখি। প্রথম কথা তো এটা একটা মেইনসের প্রশ্ন, 22 টিয়ার 2। তো রাইট পিরামিড, দ্য বেস অফ এ রাইট পিরামিড ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। মানে একটা পিরামিড আছে, সেই পিরামিডের বেসটা হচ্ছে কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে একটা সমবাহু ত্রিভুজ। এখন ইচ সাইড অফ হুইচ ইজ 20 সেন্টিমিটার। ও আচ্ছা, যদি কারো পিরামিড বা প্রিজম এটা অসুবিধা থাকে, আমার চ্যানেলের মধ্যে এগুলোর পিডিএফ দেওয়া আছে। পিডিএফ বলতে কি নোট, ওখান থেকে একটু জিনিসগুলো দেখে নিস। তারপরে বলছে ইচ স্ল্যান্ড এজ ইজ 30 সেন্টিমিটার। যে পিরামিডটা যে আছে তার স্ল্যান্ড এজ হচ্ছে 30 সেন্টিমিটার। দ্য ভার্টিক্যাল হাইট অফ দ্য পিরামিড ইজ হোয়াট। তার মানে তোকে পিরামিডের উচ্চতাটা বের করতে বলছে। পিরামিডের প্রথমে তাও আমি ছবিটা আঁকি। দেখ, ছবিটা আমি আঁকলাম, এটা হচ্ছে একটা পিরামিড। তো পিরামিডের যে বেস বা ভূমি, এটা হচ্ছে পিরামিডের ভূমি। তো এই ভূমিটা কি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে কি সমবাহু ত্রিভুজ। তারপরে বলছে ইচ সাইড অফ হুইচ ইজ 20 সেন্টিমিটার, মানে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি 20 সেন্টিমিটার করে। ইচ স্ল্যান্ড এজ ইজ 30 সেন্টিমিটার। স্ল্যান্ড এজ কোনগুলো পিরামিডের? স্ল্যান্ড এজ হচ্ছে এগুলা, এই কোণাগুলো, এই যে একটা কোণা আছে, এই যে ওইদিকে একটা কোণা আছে, এই যে এইদিকে একটা কোণা আছে। পিরামিড কিন্তু 3D অবজেক্ট, এটা মনে মনে কল্পনা কর যে ছবিটা কীরকম হবে। তো ইচ স্ল্যান্ড এজ ইজ 30 সেন্টিমিটার। বলছে ভার্টিক্যাল হাইট অফ দ্য পিরামিড ইজ। ভার্টিক্যাল হাইট মানে কোনটা? মানে পিরামিডের উচ্চতা। পিরামিডের উচ্চতাটা কোনটা হবে? এই সমবাহু ত্রিভুজের এখানে একটা বিন্দুর থেকে এই মাথাটা যদি আমি যোগ করি, তাহলে যে আমার লম্বা দৈর্ঘ্যটা বের হয় সেটা হবে কি পিরামিডের উচ্চতা। এখন আমাকে পিরামিডের উচ্চতা বের করতে বলছে। পিরামিডের উচ্চতাটা তুই পাবি কোথার থেকে? পিরামিডের উচ্চতা তুই পাবি যদি তুই এখানে প্রথমে একটা রেখা টানিস। কোন রেখাটা? যদি তুই একটা রেখা টানিস, কোথায় বললাম? এই জায়গাটায়। এই জায়গাটা যদি তুই একটা রেখা টানিস, তোকে বের করতে বলছে এই সবুজ উচ্চতাটা। তুই সবুজ উচ্চতাটা কী পাবি? এই একটা ট্রাইঅ্যাঙ্গেল, এই একটা ট্রাইঅ্যাঙ্গেল থেকে তুই সবুজ উচ্চতাটা পাবি। কীভাবে পাবি? পাবি হচ্ছে তোর, এটা হচ্ছে এটা কোনো সমকোণী ত্রিভুজ। এটা একটা কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কারণ এই যে লম্বা লাইনটা আছে, এই লম্বা লাইনটা, এটা কিন্তু এই যে বেসটা ছিল সমবাহু ত্রিভুজের, এই বেসের উপর কিন্তু খাড়াভাবে দাঁড়ায় আছে। তার মানে কি ওটা লম্ব। আর উচ্চতা সবসময় পারপেন্ডিকুলারই হয়, ঠিক আছে? এখন মনে করে এগুলো কেউ জানে না, তাহলে এই ভিডিও দেখে তোর কোনো লাভ নেই। হয় প্রথমে এগুলো শিখতে হবে যে উচ্চতাটা পারপেন্ডিকুলার থাকে। এখন কোন ত্রিভুজটা থেকে? এই ত্রিভুজটার থেকে। এই ত্রিভুজটার থেকে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি। আমি কি করতে পারি? অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লাগাবো, আমার এই বাহুটার দৈর্ঘ্য বের হয়ে যাবে।
স্ল্যান্ট এজ মানে কোনটা? এটা তোর কাছে দেওয়া আছে কত? 30। এখন তুই তো ভাই এইটা জানিস না, এইটা কত? এখন আমি জিওমেট্রির যে পার্ট 1 ভিডিওটা বানাইছিলাম, ওই জায়গায় একটা লাইন বলছি, সেটা কি মনে আছে? মনে তো নাই। ওই জায়গাটায় আমি বলছিলাম কি, এই যে সমবাহু ত্রিভুজটা আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা পয়েন্ট, সেই পয়েন্টটাই ওর হয় অর্থ সেন্টার, সেই পয়েন্টটাতেই হয় সেন্ট্রয়েড, সেই পয়েন্টেই হয় ইন সেন্টার, সেই পয়েন্টেই হয় সার্কাম সেন্টার। মানে একটা পয়েন্টেই সব কিছু হয়। এখন এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কিন্তু সমবাহু ত্রিভুজের সার্কাম সেন্টার। দেখ, এই পয়েন্টটাতে দুইটা সার্কেল আঁকা যায়। একটা কি, একটা হচ্ছে ভিতরে একটা সার্কেল হতে পারে, একটা কি, একটা হচ্ছে বাইরে একটা সার্কেল হতে পারে, যে বেসটা আছে। এখন ভিতরের সার্কেল হলে রেডিয়াস কোনটা হবে? এই যে নিচের এই অংশটা। আর বাইরের সার্কেল হলে রেডিয়াস কোনটা হবে? এই যে এই অংশটা। তো বাইরের সার্কেলের যে রেডিয়াসটা আমি আঁকলাম, ওইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের কি? সার্কাম সেন্টার। আর সমবাহু ত্রিভুজের সার্কাম সেন্টারটা হয় কীভাবে? সমবাহু ত্রিভুজের সার্কাম সেন্টার হয় a/√3। এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের সার্কাম সেন্টার, মানে বাইরের যে বৃত্তটা আছে তার কি রেডিয়াস। আর এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে কিন্তু আমার ওই যে ট্রায়াঙ্গেলটা ছিল, কোন ট্রায়াঙ্গেলটা? ছবিটা একটু মুছে এই জায়গায়। এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এটা তো আমি জানি 30, আর এইটা হচ্ছে কি সার্কাম সেন্টার সমবাহু ত্রিভুজের। তাহলে এই সমবাহু ত্রিভুজের সার্কাম সেন্টার কত হবে? a/√3। আর এর ভ্যালু কত? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে এইটুকু আমার কত? 20/√3। এইটুকু আমার কত? 30। তাহলে এইটা আমাকে বের করতে বলছে। এটা আমি পাইথাগোরাস থিওরেম লাগাবো, পাবো। তাহলে এখন পাইথাগোরাসের থিওরেমটা লাগাই কীভাবে? যে 30 বা অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব বা আমার হাইটটাকে আমি দিলাম হাইটের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারটা কত? 20/√3 তার স্কোয়ার। এখন 30 স্কোয়ার করলে কত হবে? 30 স্কোয়ার করলে হবে 900। সাবস্ট্রাক্ট করবো কি এই সংখ্যাটা, বাদিকে গেলে কি হবে? বিয়োগ হবে। তার মানে 400/3 সমান সমান কি হাইটের স্কোয়ার। এখন যদি আমি বিয়োগ করি, তাহলে 3 লসাগু 3 নং কত? 2700। 2700 থেকে কত বিয়োগ? 400 বিয়োগ। 2700 থেকে 400 বিয়োগ করলে কত হয়? 2700 থেকে 400 বিয়োগ করলে হয় 2300। 2300 এইচ স্কোয়ার। তাহলে এইচের ভ্যালু আমার কী বের হবে? এইচের ভ্যালু আমার বের হবে 10√23 বাই কত? √3। তাহলে আমার অ্যান্সার কত হবে? আমার অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার 4। এক লাইনের প্রশ্ন, মানে একটা ইকুয়েশনেই প্রশ্ন শেষ। টিয়ার 2 প্রশ্ন মানে 3 নাম্বার, সময় কিন্তু লাগবে 30 থেকে 40 সেকেন্ড এই ক্যালকুলেশন করতে। কিন্তু তার মধ্যে কত থিওরি আছে সেটা তুই দেখলি? তার মানে তোদের কত কিছু পড়তে হবে। তো তার জন্যই আমি ভিডিওগুলো নিয়ে আসলাম, যাতে জিনিসগুলো বুঝতে পারে ছেলেপেলে। অনেকে অন্ধকারের মধ্যে থাকে, ভাবে যে চতুর্ভুজ ত্রিভুজ করলাম, চ্যাপ্টার শেষ। কিন্তু অন্ধকার থেকে একটু বের হ। পিরামিডের প্রশ্ন, বেসটা ছিল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। তো আমরা এক লাইনের মধ্যেই কিন্তু প্রশ্ন করে দিলাম, এক লাইন বলতে একটা ইকুয়েশনের মধ্যে। তাও আবার কি, যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে সূত্রটা আছে, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওইটা দিয়ে। তাহলে এই জায়গায় এইচটা কীভাবে বেরোলো সেটা বুঝলি তো? 3 এর রুট করলে √3, আর 2300-র মধ্যে 23 গুণ 100 আছে,
তাহলে 23-এর তো রুট করা যায় না, তাহলে রুটের ভিতর 23 থাকবে, আর 100-এর থেকে 10 বের হয়ে আসলো, তার জন্য 10টা রুটের ভিতর ছিল না, 10টা রুটের বাইরে। 3 নম্বর প্রশ্নে আসি এখন। প্রশ্নটার মধ্যে বলছে 3 নম্বর, দ্য বেস অফ এ রাইট পিরামিড ইজ এ স্কোয়ার অফ সাইড 8√2 সেন্টিমিটার। তার মানে এটাও একটা পিরামিডের প্রশ্ন। তো এই পিরামিডের বেসটা কি? একটা স্কোয়ার মানে কি? বর্গক্ষেত্র। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 8√2 সেন্টিমিটার। তাহলে পিরামিডটা দেখতে প্রথমে কীরকম হবে বলতো? এইরকম পিরামিডের বেসটা যদি স্কোয়ার হয় তাহলে পিরামিডটা হবে এরকম দেখতে। দেখ, পিরামিডের প্রশ্ন আমি সিজিএল মেন্স দিলাম 2022-এ, তখনও একটা ছিল 3 নম্বর, 23-এর মেন্সেও ছিল, আর এইবারও থাকবে। মানে পিরামিডের প্রশ্ন তো থাকেই মেন্সে। তো এই জিনিসগুলো পরীক্ষায় ভালো মতো করবি পরীক্ষার আগে। তো কী বললো যে স্কোয়ার সাইড এই পিরামিডের, মানে এই সাইডগুলোর দৈর্ঘ্য তোর দেওয়া আছে কত করে? 8√2, অ্যান্ড ইচ অফ ইটস স্ল্যান্ট এজ ইজ অফ লেংথ 10 সেন্টিমিটার। স্ল্যান্ট এজ মানে কি? এগুলো হচ্ছে স্ল্যান্ট এজ। এই স্ল্যান্ট এজগুলো কত? 10 সেন্টিমিটার। এই দৈর্ঘ্যগুলো কত করে আসছে? 10 সেন্টিমিটার প্রত্যেকটা, যেগুলো কালো দিয়ে আমি পরে করলাম। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য পিরামিড? পিরামিডের ভলিউম মানে পিরামিডের আয়তন। এখন পিরামিডের ভলিউমের সূত্র কি? পিরামিডের ভলিউমের সূত্র হচ্ছে হাফ ইন্টু বেস, যে বেসটা থাকবে তার স্কোয়ার, বেসের স্কোয়ার বললাম ভুল, যে হাফ 1/3 ইন্টু এরিয়া অফ বেস। আমি বেসের স্কোয়ার বললাম কারণ এখানে বর্গক্ষেত্র ছিল তো। কিন্তু দেখ, পিরামিডে বেসটা কি হয়? হয় বর্গক্ষেত্র হইতে পারে, আয়তক্ষেত্র হইতে পারে, তারপরে ট্রায়াঙ্গুলার হতে পারে, ত্রিভুজ, তারপরে হেক্সাগন হতে পারে, অনেক কিছুই তো হতে পারে, তাই না? আগে যেমন প্রশ্নটা করলাম সেখানে পিরামিডের বেসটা কি ছিল? একটা ত্রিভুজ ছিল। তো কি হয়? 1/3 ইন্টু এরিয়া অফ বেস মানে বেসের ক্ষেত্রফল ইন্টু কি? হাইট, যে পিরামিডের উচ্চতা। এখন এই প্রশ্নটার মধ্যে আমার কি কি দেওয়া আছে? 1/3, যেটা কোনো এরিয়া অফ বেস, যেহেতু স্কোয়ারটা যেটা ছিল বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমার দেওয়া আছে কত? 8√2 করে। তার জন্য আমি এরিয়া অফ বেস মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি বের করে নিব এখান থেকে বেসের। কিন্তু আমার হাইটটা লাগবে। কার হাইটটা লাগবে? এই পিরামিডের এই হাইটটা লাগবে, যে কতটুকু লম্বা। এখন আমাকে বলছে ইচ অফ ইটস স্ল্যান্ট এজ ইজ অফ লেংথ 10 সেন্টিমিটার, মানে প্রত্যেকটা কোণাগুলো কত করে আসে? 10 করে আসে। এই কোণাটা 10, এই কোণাটাও 10, এই কোণাটাও 10, এই কোণাটাও 10। এখন আমাকে বলছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য পিরামিডের ভলিউমটা, আয়তনটা বের করতে বলছে। তো আমার টার্গেট কোনটা বের করা? আমার টার্গেট হচ্ছে হাইটটা বের করলেই আমি ভলিউমটা পাবো। এখন হাইটটা বের করার জন্য এখানেও কী করবো? এখানেও আমি পাইথাগোরাস লাগাবো। কোন ত্রিভুজে? এই ত্রিভুজটাতে। কোন ত্রিভুজটাতে? ত্রিভুজটা হচ্ছে এইটা, এই যে এই ত্রিভুজটার মধ্যে। এখন এই ত্রিভুজের এইটা তো আমি জানি, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে স্ল্যান্ট এজ। স্ল্যান্ট এজটা আমার দেওয়া ছিল কত? 10। এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ আমি প্রথমেই বললাম যে উচ্চতাটা বেসের মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এইটা তো আমি জানি না, আর এই উচ্চতাটা আমার কি করতে হবে? বের করতে হবে, যেটা আমি এই হাইটের মধ্যে ভ্যালুটা বসাবো। এখন দেখ, বর্গক্ষেত্রের যখন বেসটা থাকবে তখন এই উচ্চতাটা, যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী ছিল? সার্কাম সেন্টার আর ইন সেন্টারের ব্যাপারটা ছিল। এখানে তোর এই যে হাইটটা, সেটা ছেদ করবে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ দুইটার ছেদবিন্দুতে। মানে আমার যে বেসটা থাকবে, এই বেসের মধ্যে যে বর্গক্ষেত্রের কর্ণ দুইটা যে বিন্দুতে ছেদ করবে, সেই ছেদটাতে হবে আমার হাইটটা। মানে হাইটটা এখান থেকে উঠবে মাথায়। তো এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী?
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে কত 8√2, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু 8√2। 8 √2 সাথে √2 মাল্টিপ্লাই করলে কত হয় 16, মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তুই কী পাইলি 16, মানে এইটাও হচ্ছে আমার 16, এটাও হচ্ছে আমার 16, কিন্তু আমার লাগবে কতটুকু এতটুকু। এতটুকু বলতে ছবিতে কতটুকু আমার এই লেন্থটা লাগবে। এখন পুরো লেন্থটা যদি 16 হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দুইটা কী করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই লেন্থটা কত হবে, এই লেন্থটা আমার হবে 8, 16 অর্ধেক। তাহলে এইটা আমি জানি কত, এইটা আমি জানি হচ্ছে 10, এইটা আমি জানি কত, এইটা আমি জানি 8, তাহলে হাইটটা কী হবে। এখন হাইটটা বের করতে পারি আমি কিভাবে, এক তো আমি করতে পারি হচ্ছে অতিভুজ স্কোয়ার, 10 স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার যোগ হাইট মানে এইচ স্কোয়ার। 10 স্কোয়ার 64, না 10 স্কোয়ার 100, 8 স্কোয়ার 64, 100 থেকে 64 বিয়োগ করলে হবে 36, এটা হচ্ছে এইচ স্কোয়ার, মানে এইচ সমান সমান কত 6। আরেকটা আমি কি করতে পারি ট্রিপলেট, যে একটা আছে 10, একটা আছে 8, তাহলে আরেকটা কী হবে। এখন সবাই বলবে এই ট্রিপলেট তো আমরা পড়ি নাই, আরে এটা ট্রিপলেট তোরা পড়ছিস কীভাবে। প্রথমে এটা কাটাকাটি করে নে, তাহলে কত হলো 5 আর 4, তাহলে 5 4 আর কার ট্রিপলেট 3 এর ট্রিপলেট। তাহলে এখানে যেহেতু আমি প্রথমে 2 দিয়ে কাটাকাটি করলাম, আমার এই ট্রিপলেটটাকে আবার 2 দিয়ে কী করতে হবে মাল্টিপ্লাই করতে হবে, মানে 6, মানে আমার 10 8 আর 6, এটা কিন্তু একদম মুখোমুখি 2 সেকেন্ডের মধ্যে বের হয়, আর এটা করলে তাও 10 সেকেন্ড সময় লাগে, সময় বাঁচাবে এইভাবে। এখন যারা জানেই না যে ট্রিপলেট কীভাবে হয়, ট্রিপলেট কী কী থাকে, তাদের যদি বুঝতে চাইস তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবি, নাহলে তোরা যেখানে পড়িস ওখানে যদি এই সমস্ত জিনিসপত্র করায় ওখানে স্যারকে বলবি, যদি স্যার করিয়ে দেবে। আর যদি জানার ইচ্ছা থাকে ভালো মতো এগুলো করার ইচ্ছে থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিস। এখন হাইট আমি পেলাম কত 6, যেটা আমি মুখে বের করতে পারতাম, এইটা না লাগা এটা কোনো প্রয়োজনই ছিল না। তো এখন আমি ডাইরেক্ট রুলে বসাবো হাইটটা, ছবিটা মুছলাম, যে 1/3 এরিয়া অফ বেস মানে বাহুর স্কোয়ার, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 8√2, 8√2 ডাবল যদি আমি করি তাহলে কত হবে 64 গুণ 2, 8√2 এর আমি স্কোয়ার করলাম। এরিয়া অফ বেস মানে কি 8√2 ইন্টু 8√2, 8-এর সাথে 8 মাল্টিপ্লাই করলে 64, √2 এর সাথে √2 মাল্টিপ্লাই করলে কত 2, আর হাইট আমার কত আসলো 6, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে আমার কত হয় 2 দুগুণে 4, আর 64-র সাথে 4 গুণ করলে হয় 4 4 16, 256। তাহলে আমার অ্যান্সার কত হবে অপশন 1। এখন আসবো আমি 4 নম্বর প্রশ্নে। A hemispherical depression of diameter 4 semi is cut out from each face of a cubical block of side 10 cm. এখন হেমিস্ফেরিক্যাল ডিপ্রেশন মানে এটা কি, হেমিস্ফিয়ার সবাই জানে, একটা আছে স্ফিয়ার, স্ফিয়ার মানে কি গোলক, 3D কিন্তু এটা অবজেক্ট, মানে ফুটবল মনে কর। আর হেমিস্ফিয়ারটা কি হয়, হেমিস্ফিয়ারটা হয় এর অর্ধেক এইরকম। এখন এ হেমিস্ফেরিক্যাল ডিপ্রেশন অফ ডায়ামিটার 4 মানে ব্যাস কত, এই হেমিস্ফেরিক্যাল যে ছবিটা ইয়েটা হবে ওইটার ব্যাস হচ্ছে তোর 4 সেন্টিমিটার, মানে এখান থেকে এতটুকু হচ্ছে কত 4, ইজ কাট আউট ফ্রম ইচ ফেস অফ এ কিউবিক্যাল ব্লক। একটা কিউবিক্যাল ব্লক আছে, কিউবিক্যাল ব্লক মানে কি এরকম একটা ব্লক, এখান থেকে আমি কি করলাম কাটলাম, কীরকম জিনিস কাটবো, আমি কাটবো হচ্ছে এরকম প্রত্যেকটা ফেস থেকে, মানে এখানে কয়টা ফেস থাকে 1টা 2টা 3টা 4টা, টোটাল 6টা ফেস থাকে। এখন দেখ এখানে আমি ছবিতে থেকে তুই ভাব যে তোর একটা লুডোর ছক্কার কয়টা দল থাকে 6টা দল থাকে, তো 6টা দলের থেকে আমি ওই এরকম অর্ধগোলক কাটলাম, তাহলে এখানেও একটা গর্তের মতো হবে, এই তলের মধ্যেও একটা গর্তের মতো হবে, মানে প্রত্যেকটা 6টা তলে এরকম গর্ত হবে, তাই তো। এখন আমাকে বলছে ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য রিমেনিং সলিড, মানে তুই প্রত্যেকটার থেকে এরকম করে গর্তের মতো বানাইলি,
এই সামনের মুখটা থেকে এরকম একটা গর্তের মতো হবে, এই নিচে যে ইয়েটা আছে, বেসটা আছে, এখানে একটা গর্তের মতো হবে, প্রত্যেকটা 6টাতে 6টা গর্ত হবে। তাহলে তোকে বলছে যে রিমেইনিং যে সলিডটা থাকলো, যে গর্ত হওয়ার পরে যে তোর বাকি যে সলিডটা আছে সেটার তোর বাইরের এরিয়াটা বের করতে বলছে। এখন আমি করব কিভাবে? এখন দেখ প্রশ্নটা করব কীভাবে। এই প্রশ্নটা কিন্তু কঠিন। তুই ভাব তোর কাছে একটা ইয়ে আছে, কিউবিক্যাল ব্লক, তুই ভাব তোর মোবাইলের চার্জারটাই আছে। তুই মোবাইলের চার্জারের মধ্যে কী করলি, মোবাইলের চার্জারে দেখবি 6টা তল থাকবে বা 6টা সারফেস থাকে। প্রত্যেকটা সারফেস থেকে তুই কী করলি, একটা করে মনে কর গর্ত করলি। গর্ত মানে কি হয়, তুই ভাব যে একটা হোগলা সাবানের টুকরা আছে, তুই চামচ দিয়ে কী করলি, এই প্রথমের উপরেরটার থেকে একটু অংশ তুলে নিলি, এই নিচেরটার থেকে একটু তুলে নিলি, এখান থেকে একটু তুলে নিলি, চামচ দিয়ে গর্ত করে এভাবে তুলে নিলি, এইখানের থেকে তুললি, প্রত্যেক 6টা তল থেকে তুললি। তা তোলার পরে তো বলছে ওই তোলার পরে বাকি যে থাকলো ওইটার সারফেস এরিয়া কত, যে অংশটা যে পড়ে থাকলো সাবানের টুকরাটা তোর কাছে। এখন দেখ প্রথমে তো আমাদের কি বলছে, প্রথমে তো আমাকে বলছে যে একটা হচ্ছে কি ব্লক, একটা হচ্ছে ধর আমার কিউবিক্যাল ব্লক। কিউবিক্যাল ব্লক মানে কি, যে প্রত্যেকটা যে সাইড আছে সমান প্রত্যেকটা সারফেস বা তলের এরিয়া সমান। আমি তাহলে কি কাজ করব, আমি মনে করি এই উপরের তলটা আছে, এই তলে কতটুকু এরিয়া থাকলো সেটা বের করে তাকে 6 দিয়ে গুণ করে দিব। যেহেতু প্রত্যেকটা মানে এইটাও ক্ষেত্রফলও যত, এইটার ক্ষেত্রফলও তত, এই নিচের যে ভূমিটা ছিল এইটার ক্ষেত্রফলও তত, এই তোর এই পাশে যে আছে এইটার ক্ষেত্রফলও কি তত। তারপরে সামনে যেটা তোর দেখা যাচ্ছে কোনটা, এই যে এইটার ক্ষেত্রফলও কি তত। তারপরে পিছনে যেটা দেখা যায়, পিছনে কোনটা, এই যে এইটার ক্ষেত্রফলও কি তত। সবগুলোর ক্ষেত্রফল কি সমান। তাহলে আমি একটা কাজ করি, যে উপরের ইয়েটা নেই, উপরের বলতে কোনটা, ছবিটা একবার মুছি। আমি যেহেতু বুঝলাম যে 6টা তলেরই ক্ষেত্রফল একই, আমি শুধু উপরের তলটা মানে কোনটা, এই যে উপরের যে তলটা আছে এইটার ক্ষেত্রফল বের করি। এটার ক্ষেত্রফল মানে কি, মানে এটার মধ্যে যে গর্তটা করলাম, মানে উপরের সারফেসটা তো একটা গর্ত হবে, গর্তটা কীরকম করে হবে, এইরকম করে একটা গর্ত হবে এখানে। তো এই জায়গাটার আমি ক্ষেত্রফলটা বের করি, বের করার পর আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করব। 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে, যেহেতু প্রত্যেকটাতে এরকম করে একটা এরিয়া হবে, তো 6 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 6টা তলেরই পেয়ে যাব, তাই না? এখন এই জায়গাটায় দেখ, কোশ্চেন কিন্তু কঠিন। এই জায়গাটায় দেখ একটা জিনিস, আমি ছবিটা আরেকটু ভালো মতো যদি আঁকি, ছবিটা যদি আরেকটু ভালো মতো করি, তাহলে আমার ছবিটা হবে এইরকম, তাই তো? আচ্ছা, এখন এই যে উপরের যে তলটা আছে, কোন তলটা উপরের, এই তলটা, এই তলটায় আমি কি করলাম, একটা হেমিস্ফেরিক্যাল ডিপ্রেশন আমি কি করে নিলাম, কাটলাম। তো কাটলে এখানে একটা এরকম একটা কি হবে, গর্ত তৈরি হবে। এখন এই যে উপরের যে তলটা বা সারফেসটা ছিল, এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ছিল, 10 সেন্টিমিটার করে। যেহেতু যে বর্গক্ষেত্রটা ছিল, মানে এই যে কিউবটা আছে, কিউবিক্যাল ব্লক, এই কিউবিক্যাল ব্লকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার। তো উপরেরও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 10 সেন্টিমিটার করে হবে। তাহলে আমি প্রথমে ভাবি যে এই কিউবিক্যাল ব্লকটা মধ্যে এই যেটা আমি মাঝখানে যে হেমিস্ফেরিক্যাল ডিপ্রেশনটা করছিলাম ওটা ছিল না। তাহলে এই পুরা উপরের সারফেসটার এরিয়া কত হবে, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 করে, তাহলে এটা একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের এরিয়া কি হয়, বাহু স্কোয়ার।
তাহলে হবে কত 10 স্কোয়ার, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 10। এখন কি করলাম, এখন আমি এখানে একটা বাটির মতো একটা অংশ তুলে নিলাম। তুলে নিলে কি হবে, উপরে কিন্তু এই যে গোল জায়গাটা, এই যে গোলটা, এই গোলটা কিন্তু আমার 10 স্কোয়ারটা করার সময় এই এরিয়াটাও কিন্তু আমি নিছি, যেহেতু পুরো এরিয়াটা নিছি, এই গোলটাও আমি নিছি। এই গোলটা আমার কি হয়ে যাবে, এই 10 স্কোয়ার থেকে বিয়োগ হবে, তাই তো? 10 স্কোয়ার থেকে ওই গোলটা বিয়োগ দিলে কত হয়, ওই গোলটা মানে কি, ওই গোলের রেডিয়াসটা কত, ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধটা হচ্ছে তোর, যেহেতু ডায়ামিটারটা 4, মানে এখান থেকে এতটুকু হচ্ছে 4, তাহলে অর্ধেকটা কত, অর্ধেকটা হচ্ছে 2। তাহলে অর্ধেক যদি 2 হয়, তাহলে আমি যদি পাই আর স্কোয়ার করি, তাহলে আমি কি পাবো, পাই আর স্কোয়ার করলে এই গোল যে জায়গাটা ছিল ওইটার এরিয়াটা আমি কি করে দিব, বিয়োগ করে দিব। এখন দেখ, এখন আমার যখন আমি গর্তটা করলাম, যখন আমি কি করলাম, গর্তটা করলাম, তাহলে তখন আমার উপরের জিনিসটা দেখতে কীরকম হবে, এই উপরের এই জায়গাটা তো থাকবে, প্লাস থাকবে কি এইরকম একটা গর্ত হয়ে থাকবে। তার মানে এই গর্তের সারফেস এরিয়াটা আমার লাগবে, তাই না? মনে মনে যদি তুই ভাবিস, তাহলে ছবিটা কীরকম হবে, এই পাশের তো এরিয়াটা থাকবেই, তার সাথে এরকম একটা গর্ত পড়ে থাকবে, এই গর্তের তো এরিয়াটা লাগবে। আর এই গর্তের এরিয়া মানে কি, এই যে অর্ধগোলক আছে, এই অর্ধগোলকের এরিয়া, এই অর্ধগোলকের এরিয়ার সূত্র কি, 4 পাই আর স্কোয়ার। তাহলে অর্ধগোলকের এরিয়া কি হবে, 2 পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার আমি কেন যোগ করলাম, এই যে উপরের যে গোলটা ছিল এইটা তো 1 নাম্বার বিয়োগ হবে, কারণ যখন গর্ত করছি, মানে যখন আমি 10 স্কোয়ার বের করছিলাম তখন পুরাটা ছিল, এই জায়গাটা পুরাটা ছিল, তার থেকে আমি যখন গর্ত করছি এই গোলটা আমার বিয়োগ হয়ে গেছে, তার জন্য আমি পাই আর স্কোয়ার বিয়োগ করলাম। কিন্তু তার সাথে তো এরকম একটা গর্ত হয়েছে না, তাহলে এই গর্তটা আমার আবার কী করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে এই গর্তটা যদি অ্যাড করি, ওই গর্তটার যে হেমিস্ফিয়ারটা আছে অর্ধগোলক, অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর স্কোয়ার। তাহলে 2 পাই, আর এই অর্ধগোলকেরও আমার ব্যাসার্ধটা কী হবে, 2ই হবে, যেহেতু রেডিয়াস ডায়ামিটারটা কী ছিল 4। তাহলে 2 পাই আর স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমার কি হবে, তাহলে আমার হবে 10 স্কোয়ার মানে 100 মাইনাস 4 পাই প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 পাই। 8 পাই এর থেকে যদি 4 পাই বাদ যায়, তাহলে আমার থাকে কত, শুধু 4 পাই। এখন পাই মানে কত, পাই মানে হচ্ছে 22/7। এখন আমার এটা কি গেল, এটা আমার গেল একটা সারফেসের মধ্যে এরকম থাকবে। তাহলে আমার সারফেস থাকে কয়টা অর্ধগোলকের ক্ষেত্রে, 6টা। তাহলে 6 দিয়ে আমার কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। এখন 6 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে এই সংখ্যাটা আমার কত হবে, 100 গুণ 88/7, 700, 788, 788 বাই কত 7, 6 মাল্টিপ্লাই। এখন যদি আমি কি করি, এটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে আমার কি করতে হবে, 788-র সাথে 6 মাল্টিপ্লাই করতে হবে। 788-র সাথে 6 মাল্টিপ্লাই করলে কত হয়, 6 48-এর 8 হাতে থাকলো 4, 6 48 আর 4 কত হলো 52-র 2 হাতে থাকলো 5, 6 7 42, 42-এর 5 কত হলো 47। এটাকে আমার ভাগ কত দিয়ে, 7 দিয়ে। 7 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে হবে 6 7 42, 5 2, 7 7 49, 3 8, তারপরে হচ্ছে 5 7 35, 3/7। তাহলে আমার অ্যান্সার কত হবে, 657, 3/7, যেটা আমার অপশন কোনটা দেওয়া আছে, 2 নাম্বার। তাহলে প্রশ্নের লেভেল তুই বুঝতে পারলি, প্রশ্ন কিন্তু করতে গিয়ে ছোট, কিন্তু তোর বুঝতে হবে অনেক কিছু।
তাহলে যেহেতু টিয়ার 1-এ আসছে, টিয়ার 2-এও আসে নাই, তো এই প্রশ্নগুলো করতে হবে আর তোর জিনিসগুলো বুঝতে হবে। অনেকের এই জিনিসটা বুঝতে অসুবিধা হতে পারে ছবিটা। এখন দেখ, ছবিটা তো প্র্যাকটিক্যাল ছাড়া বোঝানো সম্ভব না। তুই যদি আমার এখানে পড়তি, আমি তোকে প্র্যাকটিক্যালি বুঝাই দিতাম একটা একটা মনে কর কোনো একটা এক্সাম্পল নিয়ে, হয়তো আমি একটা কাগজের বানাতাম, নাহলে কিছু একটা বানাতাম। এখন যখন আমি মোবাইলে এইভাবে বোঝাবো ছবি এঁকে এঁকে, তখন তো 3D ছবি তো আমার পক্ষে আঁকা সম্ভব না, না এই 2D পেজের মধ্যে। যে পেজের মধ্যে আমি লেখালেখি করি এটা আমার কি 2D, আর যে ছবি আমি আঁকার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমার কি 3D। তো এইভাবে তো একে তো বোঝানো সম্ভব না এখানে। তুই সামনাসামনি থাকলে আমি তোকে ভালো মতো জিনিসটা বোঝাবো। তাহলে যদি এই সমস্ত অঙ্ক করতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারিস। এখন আপাতত আসি পরের প্রশ্নে, কারণ আমাদের অলরেডি 45 মিনিট হয়ে গেছে এইটুকু কোশ্চেন করানোর জন্য। আমাকে বললো এ কনিক্যাল টেন্ট হ্যাজ টু অ্যাকোমোডেট 25%। কনিক্যাল টেন্ট মানে কি, কোন এরকম একটা টেন্ট আছে, 25টা পার্সনকে ওখানে বসাইতে হবে। ইচ পার্সন মাস্ট হ্যাভ 4 মিটার স্কোয়ার অফ স্পেস। একটা লোকের কত জায়গা লাগে, 4 মিটার স্কোয়ার অন দ্য গ্রাউন্ড, মানে একটা লোকের মাটিতে বসতে মনে কর 4 মিটার স্কোয়ার জায়গা লাগে। অ্যান্ড 80 মিটার কিউব অফ এয়ার টু ব্রেথ, মানে ওর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য 80 মিটার কিউব ওর বাতাস লাগে। ফাইন্ড দ্য হাইট অফ দ্য টেন্ট, তোকে টেন্টের হাইটটা বের করতে বলছে। এখন দেখ, ধরে কতগুলো লোক, 25টা লোক, তাহলে একটা লোকের যদি 4 মিটার স্কোয়ার জায়গা লাগে, তাহলে 25টা লোকের জায়গা লাগবে কত, 25 গুণ 4, তার মানে কত 100 মিটার স্কোয়ার। তাহলে লোকগুলো তো বসছে এই জায়গাটায় না, নিচে, উপরে তো আর বসে নাই, লোকটা বসছে কই, লোকগুলো বসবে কই, এই জায়গাটায়। এইটা মনে কর কলার মোচা, কলার মোচাটাই হচ্ছে কনিক্যাল টেন্ট। একটা টেন্ট বসাইছিস তোরা বন্ধুরা মিলে আড্ডা দিতেছিস, তাহলে এটা কলার মোচার মতো দেখতে হবে না, এই জায়গাটায় লোকগুলো বসবে। তাহলে এই জায়গাটার আমি এরিয়া পেয়ে গেলাম কত, 100 মিটার স্কোয়ার। এখন বলছে একটা লোক 80 মিটার কিউব নেয় বাতাস, তাহলে 25টা লোক কত নেবে, 25 গুণ 80, তার মানে আমার কত হবে 2000 মিটার কিউব। তাহলে 2000 মিটার কিউবটা কি, এই কনিক্যাল যে টেন্টটা আছে এই টেন্টের মধ্যে এইটার হচ্ছে তোর ভলিউম। এখন আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য টেন্ট, এই টেন্টের তোকে হাইটটা বের করতে বলছে, মানে উচ্চতাটা বের করতে বলছে। দেখ, হাইট বের করার জন্য তোর কী লাগবে, তোর হাইট বের করার জন্য তোর এই ট্রাইঙ্গেলটা থেকে আসতে হবে। আর এই ট্রাইঙ্গেলটা কি, একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমি প্রথম থেকে বলে আসতেছি যে হাইট বেসের উপর লম্বভাবে থাকে, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এইটা হচ্ছে আমার কি 90 ডিগ্রি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমি তো ভূমি মানে রেডিয়াসটাও জানি না, আমি এটাকে আমার কি বলে, স্ল্যান্ট এজ না স্ল্যান্ট হাইট, এইটাকে আমার বলে স্ল্যান্ট হাইট, তাই তো। এখন কেসটা হচ্ছে তোর, আমি প্রথম টার্গেট কি, আমার প্রথম টার্গেট হচ্ছে আমার রেডিয়াসটা বের করা। রেডিয়াসটা আমি কীভাবে পাবো, আমি জানি বেস হচ্ছে 100, তাহলে আমি লাগাবো পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার সমান সমান কত 100। তাহলে পাই হচ্ছে কত 22/7, তাহলে 22/7টা ওইদিকে গেলে আমার কত হবে 7/22 হবে। এখন আর স্কোয়ারের ভ্যালু আমার বেরোলো এটা, কাটাকাটি করবো না কারণ বেকার বড় হবে কাটাকাটি করলে। এখন আচ্ছা, সমকোণী ত্রিভুজটা আমি ছাড়লাম, আমি অন্যভাবে বের করি। যেহেতু আমি এটার ভলিউমটা জানি, তাহলে কোণের ভলিউম কীভাবে বের করে, কোণের ভলিউম বের করে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইভাবে। তাহলে এটা আমার কাছে দেওয়া আছে কত 2000। এখন আর স্কোয়ারের ভ্যালু তুই জানিস উপরে,
এইচ মানে হাইটের ভ্যালু তোর বের করতে হবে। তাহলে এইচ সমান সমান কী হবে? এইচ সমান সমান হবে 2000-এর সাথে এই দিকে তোর কী হবে 3 কী হবে মাল্টিপ্লাই, আর নিচে কি আসবে পাই আসবে, আর স্কোয়ার আসবে, তাই না? 3টা এদিকে মাল্টিপ্লাই হবে আর পায়ের স্কোয়ারটা কী হবে নিচে আসবে এইচ বের করার জন্য। এখন পাইটা হচ্ছে কত 22/7, তাহলে 22/7 বসানোর সময় আমার কি হবে 7 কত হবে উপরে হবে 7 আর নিচে কত হবে 22, উল্টাই যাবে না? আর আর স্কোয়ারের ভ্যালু কত 100 × 7/22, তাহলে এইটা যদি আমি এখানে বসাই তাহলে আমার 22টা যাবে উপরে আর 7 × 100 এটা আসবে কই নিচে। যদি ক্যালকুলেশন না করতে পারিস তাহলে কম্পিটিটিভের জন্য পড়া বাদ দে, ফালতু পড়ে লাভ নাই। এইটা আমি লিখলাম, পরীক্ষার সময়গুলো তো আমি এগুলো কিছু লিখতামই না, একবারে এখানে আসতাম। অনেকে আছে ক্যালকুলেশন বুঝবে না, তাহলে পড়াশোনা বাদ দেয়। আর এগুলো কারণ এগুলো 4-5 থেকে শুরু হয়ে যায় ক্যালকুলেশন, সমীকরণ সমাধানে এই ক্যালকুলেশন। 22-এর সাথে 22 কাটাকাটি গেল, 7-এর সাথে 7 গেছে, এই 2টা শূন্য এই 2টা শূন্য গেল, তাহলে তো কত থাকলো 3 × 20 60। তাহলে হাইট হচ্ছে কত 60 মিটার। এই যে 3 নম্বর অপশন। পরের প্রশ্নে আসি। ফার্স্ট টার্মের প্রশ্ন, এ 22.5 মিটার টেন্ট ইজ ইন দ্য শেপ অফ এ ফার্স্ট টার্ম অফ এ কোন সারমাউন্টেড বাই এ হেমিস্ফিয়ার। কঠিন কোশ্চেন। দেখ কি বলছে, একটা ফার্স্ট টার্ম আছে। ফার্স্ট টার্ম কি, ফার্স্ট টার্মটা তৈরি হয় কোণ থেকে। কোণ একটু আগে আমি কি বললাম, কোণ হয় কীরকম দেখতে, একটু আগে কোণের প্রশ্ন বললাম যে কনিক্যাল টেন্ট ছিল এরকম। এখন কোণের মাথাটা যদি কেউ কাটে, কোণের মাথাটা কেউ করলো কী করলো, এই মাথাটা এখানে কাটলো, আর এই কোণটা ছিল এরকম, কোণের মাথাটা কেউ করলো কি, কোণের মাথাটা কাটলো, তাহলে এই জায়গাটায় কীরকম হবে, এরকম একটা হবে। তাহলে আমি যদি উপরের ছবিটা, আচ্ছা বুঝছি, মানে মোছার সময় পুরোটাই মুছবে, একবারে ছবিটা এইভাবেই করি। ফার্স্ট টার্মটা কীরকম হবে এরকম। তো যখন কোণ থাকতো তখন ছিল কীরকম করে, এইরকম করে। তাহলে এই মাথাটা যদি কাটি তাহলে এখানে একটা গোল হবে না, আর নিচে একটা কী হবে গোল থাকবে, এইটা তো বেস, আর উপরেও এরকম একটা কী হবে সার্কেল হবে। তো এইটা হচ্ছে আমার কি ফার্স্ট টার্ম। তো আমাকে কি বলছে, এ 22.5 মিটার হাইট টেন্ট ইজ এ শেপ অফ এ ফার্স্ট টার্ম, মানে হাইটটা আমার কাছে কত দেওয়া আছে, এখান থেকে এতটুকু, আচ্ছা দাঁড়া, এ 22.5 মিটার টেন্ট ইজ দ্য শেপ অফ এ ফার্স্ট টার্ম, আচ্ছা ফার্স্ট টার্মের শেপে আছে যে টেন্টটা, অফ এ কোণ, অফ এ কোণ মানে কোণটা ছিল কোণের থেকে ফার্স্ট টার্ম করা আছে, এটা উপরে মাথাটা কেটে, সারমাউন্টেড বাই এ হেমিস্ফিয়ার। সারমাউন্টেড বাই এ হেমিস্ফিয়ার মানে কি, এর যে মাথাটা ফার্স্ট টার্মের মাথাটায় একটা কি আছে হেমিস্ফিয়ার আছে। এখন হেমিস্ফিয়ার মানে কি অর্ধগোলক, মানে কীরকম এরকম হয়। এখন যদি টেন্টের মাথাটায় যদি হেমিস্ফিয়ারটা থাকে তাহলে কীরকম হবে, হেমিস্ফিয়ারটা এইরকম হবে, মানে হেমিস্ফিয়ারের বেসটা কোনটা এইটা, আর আমার ফার্স্ট টার্মটা কোনটা, ফার্স্ট টার্মটা কী বলছে আমার কোণের থেকে সৃষ্টি, তাহলে আমার ফার্স্ট টার্মটা কীরকম হবে এইরকম, যে এটার যদি মাথা দুইটা আমি লাগাইতাম তাহলে আমার কী হইতো একটা কোণ হইতো, কিন্তু মাথাটায় আমি কি করছি, মাথাটায় আমি কাটছি, আর সেই জায়গায় কি বসাইছি, সেই জায়গায় বসাইছি একটা হচ্ছে তোর হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক। ইফ দ্য ডায়ামিটার অফ দ্য আপার অ্যান্ড লোয়ার সার্কুলার এন্ডস অফ দ্য ফার্স্ট টার্ম আর 21 and 39, ডায়ামিটার মানে কি ব্যাসার্ধটা না ব্যাস, রেডিয়াস মানে ব্যাসার্ধ, ডায়ামিটার মানে কি ব্যাস। তাহলে আমার ডায়ামিটার কি বলছে, উপরেরটার বলছে 21 আর নিচেরটার কি বলছে 39। তাহলে আমাকে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ক্লথ ইউজ টু মেক দ্য টেন্ট। তাহলে এই টেন্টটাকে আমি এখন কি করতেছি, কাপড় দিয়ে ঢাকলাম, তাহলে কতটুকু কাপড় লাগবে, ওই কাপড়ের আমার কি বের করতে বলছে, এরিয়াটা বের করতে বলছে। এখন এটা বের করার জন্য, এরিয়া বের করার জন্য আমার কী করতে হবে, এক তো অর্ধগোলকের যে উপরের যে এইটুকু আছে
এই জায়গাটার আমার কী করতে হবে, এটা কিন্তু 3D অবজেক্ট, এটা কিন্তু 2D না। তুই ভাবিস না যে এটা আমার সার্কেল ছিল, সার্কেলের অর্ধেক। এইটা মনে কর ফুটবল, একটা ফুটবলের অর্ধেক অংশ কাটা হয়েছে, অর্ধেকটা এখানে আছে, ঠিক আছে? তাহলে ওই উপরের অর্ধগোলকের এরিয়া বের করতে হবে, সেই সঙ্গে আমার ফার্স্ট টার্মের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। দেখ, বেসের ক্ষেত্রফল আমি বের করবো না কেন? বেসের ক্ষেত্রফল আমার লাগবে না কেন? কারণ বেসটা তো থাকবে মাটিতে, ওইটাকে কি আমি কাপড় দিয়ে রাখবো? আমার লাগবে পার্শ্বতলের ক্ষেত্রফলটা, মানে চারিদিকের ক্ষেত্রফল, আর হচ্ছে স্পেয়ার যেটা আছে সেটার উপরের ক্ষেত্রফলটা। তারপরে আমার ওই দুইটা কী করতে হবে? যোগ করতে হবে। সিম্পল কোশ্চেন। দেখ, প্রথমেই আমার কি দেওয়া ছিল, যে হাইটটা দেওয়া ছিল, টেন্টটার হাইটটা কত ছিল? 22.5 মিটার হাইট টেন্ট। তার মানে এখান থেকে এতটুকু কত? 22.5। এখন ফার্স্ট টার্মের আমার কি বের করতে হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল। ফার্স্ট টার্মের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? ফার্স্ট টার্মের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর প্লাস আর ইন্টু কি এল। আরটা হচ্ছে কি? নিচের যে বেসটা আছে তার রেডিয়াস, এই আরটা হচ্ছে উপরের যে বেসটা আছে তার রেডিয়াস। আর এলটা হচ্ছে কি? এলটা হচ্ছে এই যে এইটা কোনাকুনি যেটা গেছে। এখন এলটা হচ্ছে কি? এলটা হচ্ছে স্ল্যান্ট হাইট। তো আমি আর তো আমি জানি 39, যেহেতু পুরাটা টোটালটা, আর হবে হচ্ছে কত? 19.5। ছোটো হাতের আর জানি, টোটালটা যেহেতু 21, অর্ধেকটা কী হবে? 10.5। কিন্তু এইটা জানি, এল এর ভ্যালুকে আমি জানি, এল এর ভ্যালু আমার কি করতে হবে? বের করতে হবে। এখন প্রথমে তো টার্গেট হচ্ছে এল এর ভ্যালু কীভাবে বের করব। দেখ, প্রশ্ন কিন্তু অবশ্যই টাফ। এল এর ভ্যালু বের করার জন্য আমার কি করতে হবে? এই জায়গায় একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তুই আমাকে বল, এখান থেকে এতটুকু যদি 10.5 হয়, এখান থেকে এতটুকু হচ্ছে 19.5, ডায়ামিটারের অর্ধেক। তাহলে তাহলে আমি যদি 19.5 থেকে 10.5 মানে এতটুকু যদি আমি বিয়োগ করি, তাহলে আমার কতটুকু পড়ে থাকবে? এই জায়গাটা পড়ে থাকবে। আর এই জায়গাটা আমার কত? এই জায়গাটা তাহলে আমার হবে 19.5 থেকে 10.5 যদি আমি বিয়োগ করি, তাহলে আমার হবে হচ্ছে তোর 9। তার মানে আমার এইটুকু আমার কত গেল? 9। এখন দেখ, টোটালটা ছিল কত হাইট? 22.5। আমার লাগবে কতটুকু হাইট? এইটা লাগবে। তো এইটা আমি পাবো কীভাবে? এইটু আমার 10.5, তাই না? আর এটা তো আমার কি? অর্ধবৃত্ত, মানে অর্ধবৃত্ত না, অর্ধগোলক। তাহলে এই রেডিয়াসটাই আমার কিসে যাবে? এই রেডিয়াসটাই কোনটা রেডিয়াস? এই রেডিয়াসটা। তাহলে এই রেডিয়াসটাও আমার কত হবে? 10.5। টোটালটা আমার ছিল কত? 22.5। এখান থেকে এতটুকু, তার মধ্যে এতটুকু হচ্ছে 10.5। তাহলে এই বাকিটা আমার কত পড়ে থাকলো? 22.5 থেকে 10.5 বিয়োগ মানে 12.5। তার মানে আমার এইটুকু আমার কত? 12.5। তাহলে আমি এখন পাইথাগোরাস লাগাই এইটা পাবো। তাহলে 22.5 থেকে 10.5 বিয়োগ করলে 12 হয়, 12.5 হবে না। তাহলে আমার এটা কত হলো? 12। তাহলে এখন আমি এইটা বের করবো কীভাবে? পিথাগোরাস লাগাবো, নাহলে ট্রিপলেট। 3 দিয়ে কাটলাম 3, 4, তাহলে এটা অটোমেটিক কত হবে? 5। 3 দিয়ে যেহেতু কাটছি, এখানে 3 দিয়ে গুণ করতে হবে, মানে এই সংখ্যাটা, এইটা হবে কত? 15। তাহলে আমি হাইপোটেনাস বা অতিভুজটা পাইলাম কত? 15। পিথাগোরাস লাগাইলাম না, কারণ ওইটা পিথাগোরাস থিওরেম দিয়ে এগুলা বের করে যারা কিছু জানে না। ওইটা আমরা ছোটোবেলায় করতাম যখন 9-10-এ ছিল। এখন কম্পিটিটিভ পরীক্ষা, এখন অন্যভাবে শিখতে হবে। আর যদি শিখতে চাইস তাহলে যোগাযোগ করবি কীভাবে এগুলো হলো। এটা হচ্ছে আমার কত হবে? 15। তাহলে আমি প্রথমে তো এই জিনিসটার মধ্যে সব কিছুর ভ্যালু পাইলাম, যেটা আমার হবে কি? যেটা আমার হবে যে ফার্স্ট টার্মটা যা আছে ওইটার পার্শ্বতলের ক্ষেত্রফল। তার সাথে আমার যোগ করতে লাগবে কি? এই যে অর্ধগোলকটা আছে, এই অর্ধগোলকের
পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলটা মানে কি, এই যে মনে করো একটা ফুটবল ছিল, ফুটবলের একটু অর্ধেক কাটছিস, তো উপরে সারফেস এরিয়াটা, তাহলে ওইটা আমি কীভাবে পাবো? ওইটা আমি পাবো যেহেতু গোলকের পুরো গোলকের চারপাশের ক্ষেত্রফলটা হচ্ছে 4πr², তো গোলকেরটা হবে যে কার্ভ সারফেস এরিয়া, ওইটার হচ্ছে তোর হবে হচ্ছে 2πr²। আর আমি জানি গোলকের রেডিয়াস কত, 10.5। তাহলে 2πr² সাথে এটা হচ্ছে গোলকের সারফেস এরিয়াটা গেল, তার সাথে আমার যোগ হবে কি ফার্স্ট টার্মের পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন 2 × পাই × r², আর মানে কি 10.5, 10.5-এর স্কোয়ার করব, তার সাথে আমার যোগ হবে কি পাই, আরটা হচ্ছে কি 19.5, আর ছোটো হাতের আরটা কী ছিল 10.5, 19.5 আর 10.5 যদি 5 আমি যোগ করি তাহলে আমার হবে কত 29, 30, তাই তো 30। তার সাথে আমার লেংথটা কত আমি বের করলাম একটু আগে, লেংথ তো না স্ল্যান্ট হাইট, এটা আমি বের করলাম কত একটু আগেই, এখনই 15। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার যে ফার্স্ট টার্মটাকে আমার দিয়ে কাপড় দিয়ে ঢাকতে যতটুকু কাপড়ের প্রয়োজন বা কাপড়ের এরিয়া, সেটা আমার বের হবে। এখন এই ক্যালকুলেশনটা আমি এখানে করলাম না, কারণ পুরো 1 ঘন্টা হয়ে গেছে। এখনও আমার কতগুলো কোশ্চেন করার বাকি, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 ঘন্টার মধ্যে শুধু আমরা 6টা কোশ্চেন করলাম এতক্ষণে, মানে প্রত্যেক কোশ্চেনে 10 মিনিট। হায় রে, এখানে 22/7 বসাবি পাইপ, এখানেও পাই 22/7 বসায়, কাটাকাটি করতে হবে, কাটাকাটি বড় হবে কারণ কোশ্চেনটা সেটই ছিল এইভাবে। এগুলোর তো আর কোনো শর্টকাট হয় না, শর্টকাট ওই পিথাগোরাসে লাগাইতে পারবি ট্রিপলেট দিয়ে, তাছাড়া এগুলোর কোনো শর্টকাট হয় না যে আমি প্রফিট লসের মতো শর্টকাট করলাম বা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো শর্টকাট করলাম। এগুলো এইভাবেই ক্যালকুলেশন করে বের করতে হবে, ঠিক আছে? তো কেসটা কি বুঝলাম, ফার্স্ট টার্মের উপর প্রশ্ন আসে, এটা হচ্ছে মেন টপিক যে ফার্স্ট টার্মটা পড়তে হবে। আর এরকম কঠিন কঠিন কোশ্চেন আসে, টিয়ার 1 টিয়ার 2 তো পরের কথা। A hemispherical tank full of water is emptied by a pipe. হেমিস্ফেরিক্যাল ট্যাঙ্ক মানে কি, একটা অর্ধগোলক আছে, ট্যাঙ্ক আছে এরকম একটা, জলে ভর্তি, খালি করা হলো একটা পাইপ দিয়ে অ্যাট দ্য রেট অফ 7.7 লিটার্স পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 7.7 লিটার করে বের হয়, এরকম একটা পাইপ দিয়ে এই অর্ধগোলকটার জলটাকে খালি করা হলো। হাউ মাচ টাইম, কত সময় লাগবে, উইল ইট টেক টু এমটি 2/3 পার্ট অফ দ্য ট্যাঙ্ক ইফ দ্য ইন্টারনাল রেডিয়াস অফ দ্য ট্যাঙ্ক ইজ 10.5 মিটার। মানে রেডিয়াসটা কত বলছে ট্যাঙ্কের, 10.5। তাহলে দেখ, প্রথমে তো কী করতে হবে, প্রথমে তো তোর যে ট্যাঙ্কির মধ্যে কতটুকু জল ধরে সেটা তোকে বের করতে হবে। কতটুকু জল ধরে সেটা বের করার জন্য তোর কী করতে হবে, ট্যাঙ্কির ভলিউম বের করতে হবে। এখন ট্যাঙ্কিটা কী আছে, অর্ধগোলক, গোলকের ভলিউম কী হয়, গোলকের ভলিউম হয় হচ্ছে তোর 4/3 πr³। এখন এটার অর্ধেক বের করে তুই প্রথমে কি বের করলি, ট্যাঙ্কির মধ্যে কতটুকু জল ধরে তার আয়তনটা বের করলি। এখন আমাকে বলছে হাউ মাচ টাইম উইল ইট টেক টু এমটি 2/3 পার্ট অফ দ্য ট্যাঙ্ক, মানে তুই তো প্রথমে ট্যাঙ্কির আয়তন বের করলি, আয়তন বের করার পর এর 2/3 বের করলি, কারণ তোকে 2/3 লাগবে, তোকে তো বলে নাই যে পুরা বের করো, পুরাটা বের করতে বলে না, তোকে প্রশ্নের মধ্যে বলছি আমি 2/3 পার্ট খালি করব ওই পাইপটা দিয়ে, যেটা দিয়ে জল বের করি। তাহলে তোকে প্রথমে এই ট্যাঙ্কির আয়তনটা বের করলি তুই, তারপর 2/3 বের করলি, সংখ্যাটা আসলো যে 2/3 পার্ট মানে কত। এখন আমাকে বলছে যে এমন একটা পাইপ আছে যেটা দিয়ে
1 সেকেন্ডে 7.7 লিটার জল বের হয়ে যায়। এখন 7.7 লিটার যদি 1 সেকেন্ডে বের হয়, তাহলে 2/3 অংশ যেটা বের হইল তোর আয়তনটার, সেটা বের হইতে কত সময় লাগবে? ওই আয়তনটা যেটা বের হবে সেটাকে 7.7 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, অঙ্ক শেষ। তো এইটা আমি দিলাম হোমওয়ার্ক, এইটা আমি কি দিলাম? হোমওয়ার্ক দিলাম, বাড়িতে নিজে নিজে করবি। টিয়ার 2 এর প্রশ্ন, এই জায়গায় একটা ক্যালকুলেশন আমি বলে দিতেছি, যে ক্যালকুলেশন এখানে একটা আছে। দেখ, তুই যখন আয়তনটা বের করলি বা ভলিউমটা, সেটা কিন্তু আসবে মিটারের কিউবে, কারণ তোর রেডিয়াসটা কি আছে? 10.5 মিটার আছে। প্লাস 2/3 যখন বের করবি তখনও যে ইউনিটটা থাকবে সেটা কি হবে? মিটার কিউবে থাকবে। কিন্তু তোর পাইপটা দিয়ে বের হয় 7.7 লিটার জল 1 সেকেন্ডে, মানে এখানে আসে তোর লিটার, আর যে তুই 2/3 পার্টটা বের করবি ট্যাঙ্কির আয়তনের, সেটা তোর বের হবে মিটার কিউবে। তাহলে তোকে মিটার কিউব থেকে প্রথমে কিসে আসতে হবে? লিটারে আসতে হবে। তো আমি তার সাথে একটা জিনিস বলে দিই, যে 1 মিটার কিউব সমান সমান কী হয়? 1000 লিটার। তাহলে তুই প্রথমে কি করবি? পুরো হেমিস্ফিয়ারের আয়তনটা বের করবি, তার 2/3 নিবি, সেটা আসবে কি? মিটার কিউবে আসবে। সেইটাকে তুই প্রথমে লিটারে করবি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করলি তো লিটারে আসলো। লিটারে আসার পর তুই বের করলি যে ওই হেমিস্ফিয়ারের 2/3 মানে কত লিটার জল ওখানে আসে। এখন ওই জলটাকে তুই কী করবি? খালি করবি। প্রতি সেকেন্ডে 7.7 লিটার বের হয়, মানে 7.7 লিটার বের হয় 1 সেকেন্ডে। তাহলে যেটা আসলো, যতটুকু জল ধরে অতটুকু জল খালি করতে কত সময় লাগবে? ওই জলের পরিমাণটাকে 7.7 দিয়ে ডিভাইড করে দিব, হয়ে যাবে উত্তর। এখন আসবো পরের প্রশ্নটাতে, এটা থাকবে তোর কি? হোমওয়ার্ক। কারণ এই লেভেলের প্রশ্ন করতে গেলে এগুলো ক্যালকুলেশন করতে হবে, আর এগুলো সম্পর্কে আইডিয়া থাকতে লাগবে। 1 ঘন্টা পুরো ভিডিও হয়ে গেছে, অনেক ছেলেপেলে 10 মিনিট দেখার পর বাদ দিয়ে দিবে। যে ছেলেটা 1 ঘন্টা 6 মিনিটে আসছে দেখার জন্য, তার মানে ওর এই চ্যাপ্টার সম্বন্ধে করা আছে, ও নিজে নিজেই এই ক্যালকুলেশন করতে পারবে। আর যার এগুলো ক্যালকুলেশন করা নাই কিন্তু ভিডিও দেখতেছে, তার মানে তার মধ্যে একটা এনার্জি আছে, তারা বাড়িতে ক্যালকুলেশনটা করবি। আমি কিন্তু বলে দিলাম যে মিটার থেকে আমি লিটারে কীভাবে আসবো, ঠিক আছে? কারণ এত কঠিন কোশ্চেন ছেলেপেলে করতে চায় না, কিন্তু পরীক্ষার সময় এগুলো কোশ্চেন আসে। ফ্রম এ সলিড সিলিন্ড্রিক্যাল উডেন ব্লক, একটা উডেন ব্লক আছে অফ হাইট 7 সেন্টিমিটার অ্যান্ড রেডিয়াস 7.5 সেন্টিমিটার। সিলিন্ড্রিক্যাল উডেন ব্লক মানে কি? সিলিন্ডারের মতো একটা উডেন ব্লক আছে, যেটার হচ্ছে হাইট কত? 18, আর রেডিয়াস কত? 7.5। A conical cavity of same height and same radius is taken out. এই কনিক্যাল ক্যাভিটি মানে কি? কোণের আকারে কেটে নেওয়া হলো সেম হাইটের, মানে এখান থেকে আমি এইরকম একটা কোণের আকারের জিনিস কেটে নিলাম, কনিক্যাল ক্যাভিটি সেম হাইট, তার জন্য এইটারও হাইটটা কত হবে? 18ই হবে। আর সেম রেডিয়াস, তার মানে এইটারও, আমার যে কোণের যে বেসটা হবে, এখানে বেসটা উল্টা দিকে আছে, এটারও রেডিয়াসটা কী হবে? 7.5ই হবে। তার মানে বলছে ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য রিমেনিং সলিড। এখন প্রথমে তোর কী করতে হবে? প্রথমে তোর এই যে বেসটা আছে এটার এরিয়া বের করতে হবে। যে সিলিন্ডারটা ছিল এর হচ্ছে রেডিয়াসটা কত? 7.5। তাহলে তুই πr² করে এইটার তুই এরিয়াটা প্রথমে বের করলি। তারপরে তোর কি করতে হবে? যে সিলিন্ডারটা যা আছে এই সিলিন্ডারের তুই এটা বের করলি, তারপরে তোর পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি? পেরিমিটার অফ বেস ইন্টু হাইট 2πr/h। 2 এর ভ্যালু জানিস, পাই এর ভ্যালু জানিস, আর হচ্ছে তোর 7.5, এইচ হচ্ছে তোর সিলিন্ডারের হাইট মানে 18, 2πr/h তুই বের করলি। তাহলে প্রথমে বেসের এরিয়া বের করলি প্লাস পার্শ্বতলের এরিয়া বের করলি, দুইটা যোগ করলি। এখনও কিন্তু তো শেষ হলো না, কারণ তোর রিমেইনিং সলিড মানে তোর এখন যে সিলিন্ডারটা আগে ছিল সেটা এখন দেখতে হবে কীরকম?
এরকম হবে, মানে এখানে একটা গর্তের মতো থাকবে এরকম উপর দিক দিয়ে, তাই না? তাহলে তুই বেসের ক্ষেত্রফল পাইলি, পাশের ক্ষেত্রফল পাইলি, কিন্তু তোর কি এই এরিয়ার এই জায়গাটার ক্ষেত্রফলটা লাগবে, কারণ উপর দিকে তোর একটা এরকম গর্ত থাকবে না। তাহলে এই এরিয়াটারও তোর কী করতে হবে, তার সাথে যোগ করতে হবে বেসের ক্ষেত্রফল, আর চারপাশের ক্ষেত্রফলের সাথে এই এরিয়ার ক্ষেত্রফলটা তোর কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই এরিয়াটা মানে কি, এই এরিয়াটা মানে হচ্ছে তোর যে কোণটা আছে কোণের পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন কোণের রেডিয়াস কত, 7.5, কোণের হাইট কত, 18, আর কোণের পার্শ্বতলের ক্ষেত্রফল কি, কোণের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এলটা হচ্ছে কি স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইটটা কোনটা, এইটা। তাহলে তুই 7.5 জানিস, এটা 18 জানিস তুই এটা, তাহলে তুই এখান থেকে এটা বের করতে পারবি। যারা গাধা তারা পাইথাগোরাস দিয়ে বের করবে, যারা বুদ্ধিমান তারা টিপলেট দিয়ে বের করবে কাটাকাটি করে, এটুকুই আমি বলবো। তাহলে এখান থেকে তুই বের করলি, তুই কোনটা বের করলি, এইটা স্ল্যান্ট হাইটটা। তাহলে তুই পাই আর এল করে তুই কী পাবি, এই যে এই জায়গায় যে কোণটা হয়েছিল ওর পার্শ্বতলের ক্ষেত্রফল পাবি। তাহলে এইটার সাথে যোগ হবে কি, বেসের ক্ষেত্রফল সিলিন্ডারে প্লাস সিলিন্ডারের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এগুলো যোগ করলেই তোর কী বের হয়ে যাবে, টোটাল সারফেস এরিয়াটা বের হয়ে যাবে পুরো জায়গাটার। এই অঙ্কটাও আমি করাইলাম না, কারণ আমার ভিডিও অলরেডি 1 ঘন্টা 11 মিনিট হয়ে গেছে, এটা আপলোডই হবে না নাহলে, তার জন্য আমি প্রসেসটা বলে দিতেছি, এগুলো সব বাড়িতে ক্যালকুলেশন করবি, বোঝাই দিতেছি তার জন্য, কারণ ক্যাপাসিটি নেই এখন এরকম আপলোড করার মতো এত বড় ভিডিও। দ্য বেস অফ এ সলিড রাইট প্রিজম অফ হাইট 10 সেন্টিমিটার ইজ এ স্কোয়ার। আবার একটা প্রিজমের প্রশ্ন আসলো, দ্য বেস অফ এ সলিড রাইট প্রিজম ইজ এ হাইট, এটা একদম সোজা প্রশ্ন। প্রিজমের আমি অনেক প্রশ্ন করাইছি, তো এই প্রশ্নটা তোরা কী করবি, এই প্রশ্নটা তোরা বাড়িতে করবি, ঠিক আছে? টোটাল সারফেস এরিয়া বের করতে বলছে, মানে একবার বেসের এরিয়াটা বের করতে হবে, যে বেসটা হচ্ছে একটা স্কোয়ার, আর তার সাথে যে যে তোর প্রিজমটা হলো, ও আচ্ছা এটা প্রিজমের কোশ্চেন, পিরামিডের কোশ্চেন না, এটা করাইতে হবে আমার, কারণ প্রিজমের কোশ্চেন এখনও পর্যন্ত একটাও করাইনি আমি। আরও একটা প্রশ্ন আছে প্রিজমের, হ্যাঁ রে। আচ্ছা, তো বুঝতে পারলি যে প্রিজমের প্রশ্ন পরীক্ষায় আসে। এ বেস অফ এ সলিড রাইট প্রিজম অফ হাইট 10 সেন্টিমিটার ইজ এ স্কোয়ার, মানে যে প্রিজমটা আছে তার বেসটা হচ্ছে কি একটা স্কোয়ার। এখন প্রিজম দেখতে কীরকম হয়, প্রিজম দেখতে হয় এরকম, দাঁড়া ছবিটা আর একবার আঁকি। প্রিজম দেখতে কীরকম হবে তাহলে, এরকম, যেটা হচ্ছে কি একটা বেসটা হচ্ছে কি একটা স্কোয়ার। যদি আমার বলতো যে ট্রায়াঙ্গুলার প্রিজম, তাহলে ছবিটা কীরকম হইতো, এইরকম, এই বেসটা হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে বেসটা হচ্ছে কি একটা স্কোয়ার। তো দ্য বেস অফ এ সলিড রাইট প্রিজম অফ হাইট 10 সেন্টিমিটার, হাইট মানে কি, ছবিটা কিন্তু মানে এই জিনিসটা কিন্তু খারাপভাবে আসে, এই জিনিসটাকে একটু মনে মনে কল্পনা কর, যে ছবিটা যদি আমি আরও ভালো মতো করে করি, তাহলে ছবিটা থাকবে কি এটা আর কি, এখান থেকে এতটুকু হাইটটা তোর দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার, আর তোকে বেসটা বলছে কত, 10, মানে প্রত্যেকটা বাহু কত করে, 10 করে। এখন আমাকে বলছে ভলিউমটা বলছে 160, মানে টোটাল যতটুকু ঘনত্ব, আমাকে বলছে টোটাল সারফেস এরিয়া, তোকে সারফেস এরিয়াটা বের করতে বলছে, চারপাশের ক্ষেত্রফল।
প্রথমত কি ক্ষেত্রফল চারপাশে বের করার সময় এই বেস মানে এই বর্গক্ষেত্র আর এই বর্গক্ষেত্র আছে, মানে তো দুইটা বেস হয়ে গেল, উপরে মাথায় একটা নিচে বেস একটা, তো এই দুইটা প্রথমে যোগ করতে হবে। কি যোগ করব? যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোর কত 10 করে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 করে, না ভুল বললাম, এখানে আছে হাইটটা 10, তাহলে বাহুর দৈর্ঘ্য তো আমার কাছে দেওয়াই নেই। আরে বাহুর দৈর্ঘ্য তো আমার কাছে ছিলই না বেসের, আমার কাছে শুধু হাইটটা দেওয়া আছে, আর আমার কাছে দেওয়া আছে কি ভলিউমটা দেওয়া আছে হচ্ছে 160। তাহলে আমার তো প্রথমে কি করতে হবে, বেসের যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমার বের করতে হবে। প্রথমে দেখ, এই হাইটটা যেহেতু 10, তার মানে এই জিনিসগুলো সব কত করে আছে, এই বাহুগুলো সব 10 করে আছে। এখন আমার বেসটা হচ্ছে কি একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমার কি করতে হবে, বের করতে হবে। বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি বের করবো, প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি বের করব প্রিজমের ভলিউমটা থেকে। প্রিজমের ভলিউমের সূত্র কি? প্রিজমের ভলিউমের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আর এখানকার ভূমিটা কি আছে, একটা বর্গক্ষেত্র আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে এক্স স্কোয়ার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, এরিয়াটা কী হবে এক্স স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতাটা কত 10, এই যে 10 এইটা লম্বাটায়। এখন এটাই আমার কত দেওয়া ছিল 160, তাহলে 10 দিয়ে যদি কাটি আমার এক্সের ভ্যালু কত হইতেছে 4। তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বেসের যে স্কোয়ারগুলো আছে তার হচ্ছে 4 করে। এখন দেখ, তাহলে প্রত্যেকটা বেসের ক্ষেত্রফল কত হবে, 4 আর 16, কয়টা বেস থাকবে এরকম, দুইটা থাকবে। তাহলে আমার 16 কতবার থাকবে, 2বার যোগ। এখন এইরকম কতগুলা কিন্তু এরিয়া পাবো, এই জায়গাগুলোর এরিয়া বের করব। এরকম কয়টা থাকবে, এই সাইডে একটা আর এই সাইডে একটা। এখন এইটার এরিয়া বের করার জন্য আমি লেংথটা জানি কত 10, আর এইটা আমি জানি কত 4, একটু আগে বের করলাম। এই যে বর্গক্ষেত্রের যে আমি বাহুর দৈর্ঘ্যগুলো বের করছিলাম সেটা কত করে 4, তাহলে এইটা কত 4 আর এইটা কত 10, তাহলে 4 10 কত 40, এই এরিয়াটা, এটা 40 আর এদিকে আসতে 40, তাহলে 40 দুগুণে কত 80 যোগ। এখানে প্রিজমটাতে কয়টা তল আছে, 6টা তল, সেই জায়গায় একটা তল কোনটা, এই যে উপরের এই তলটা, উপরের এই তলের ক্ষেত্রফলটা বের করার জন্য আমি কি করব, এখানেও আমার লম্বাটা কত 10 আর চওড়াটা কত 4, তার মানে এখানেও আমার কত হবে 40, এইরকম একটা থাকবে আর এটার অপোজিটে একটা নিচে একটা থাকবে, তাহলে 40 আবার কতবার আসবে 2বার, তাহলে আমার হবে কত 16 দুগুণে 32 যোগ 4টা কত 32, 320, 320 তো কই হইতেছে 4 দুগুণে 8, 80, আর এখানে 80 80 80 160, তাহলে 32 আর 160 যদি আমি যোগ করি তাহলে আমার কত হইতেছে 192। তাহলে দেখ অঙ্ক আমার কতটুকু করতে লাগলো, কিন্তু আমার জিনিসটা কিন্তু বোঝার অনেক কিছু আছে এখানে। তো লাস্ট প্রশ্নে আমি আসি, প্রিজমের লাস্ট প্রশ্ন। দ্য বেস অফ এ রাইট প্রিজম ইজ এ রেগুলার হেক্সাগন। এখন এখানে যে প্রিজমটা আছে সেটার হচ্ছে তোর বেসটা কি একটা রেগুলার হেক্সাগন। হেক্সাগন মানে কি ষড়ভুজ, ষড়ভুজটা কীরকম হয় দেখতে এরকম। তাহলে রেগুলার হেক্সাগন মানে আমার প্রিজমটা দেখতে কীরকম হবে, ছবিটা আঁকা তো আরেক জ্বালা রে, এখানে এইরকম হবে ছবিটা। বুঝতে পারলি? আমি তো আর্টিস্ট না যে ছবি একদম ওইভাবে আঁকবো। আর কি বললাম প্রথমে, এটা হচ্ছে 2D অবজেক্ট, মানে 2D অবজেক্ট বলতে কি 2D পেজের মধ্যে আমি 3D ছবি আঁকার চেষ্টা করতেছি, তাই ওইভাবে তুই ছবি বুঝতে পারবি না এখানে যদি আমি নিজে ছবি আঁকতে যাই।
আমি যদি এরকম করতাম, এখন ক্রোমের থেকে আগের থেকে ছবি এনে এখানে পেস্ট করে করতাম, তাহলে তোরা বুঝতে পারতি। এখন ওইভাবে আমি আনা আর এক জ্বালা, এখানে ছবি লাগানো মানে অনেক সময়ের ব্যাপার, কারণ আমি প্রথমেই বললাম না আমার পরীক্ষা 11 তারিখ। তো এই জিনিসগুলো যদি ভালো মতো শিখিস, সামনে বসে দেখবি যে কীভাবে কী হলো, তাহলে তো তোর আমাদের এখানে আসতে হবে। তো রেগুলার হেক্সাগন সাইড কত? 5। এখন রেগুলার হেক্সাগনের প্রত্যেকটা সাইড হচ্ছে 5। আমার কি বের করতে বলছে? ইফ ইটস হাইট ইজ এত 12√3, মানে তোর যে প্রিজমটা আছে এইটার হাইটটা দেওয়া আছে কত? 12√3। এখন আমাকে বলছে এর ভলিউমটা বের করার জন্য। প্রিজমের ভলিউম আমি কীভাবে পাবো? প্রিজমের ভলিউম আমি পাবো যে আমি এরিয়া অফ বেস ইনটু হাইট, উচ্চতা। একটু আগে এটাই বোঝালাম আমি, যে আগের অঙ্কটাতে কী ছিল? বেসটা ছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার সাথে আমি বর্গক্ষেত্রের উচ্চতা গুণ করছি। আমার কি হয়েছে? বর্গক্ষেত্রের উচ্চতা না, ওই প্রিজমের উচ্চতাটা গুণ করছি। আমার কি হচ্ছে? প্রিজমের ভলিউমটা বের হয়েছে। তাহলে এখানেও আমার এরিয়া অফ বেস মানে হেক্সাগনের আমার এরিয়া বের করতে হবে, তার সাথে হাইটটাকে আমার কি করতে হবে? গুণ করতে হবে। এখন হেক্সাগনের এরিয়াটা বের করবে কীভাবে? দেখ, হেক্সাগন কীভাবে তৈরি হয়? রেগুলার হেক্সাগন মানে প্রত্যেকটা বাহু কি সমান। রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে কি হয়? রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে 6টা সমবাহু ত্রিভুজ থাকে। সেই সমবাহু ত্রিভুজগুলো কোনটা? এই একটা সমবাহু ত্রিভুজ, এই একটা সমবাহু ত্রিভুজ 2টা, এই একটা 3টা, এই একটা 4টা, এই একটা 5টা, আর এই একটা কয়টা? 6টা। রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে কী থাকে? 6টা সমবাহু ত্রিভুজ। আর যেহেতু প্রত্যেকটা 10 করে ছিল না, 5 করে ছিল। কত করে ছিল? 5। প্রত্যেকটা বাহু কত? 5। এই 6টা বাহুই কী হবে? 5 করে। তাহলে ভিতরের যে সমবাহু ত্রিভুজ হলে এটাও আমার কী হবে? 5। এই ত্রিভুজের এটাও 5, এইটাও 5। এই ত্রিভুজের এটাও 5, এইটাও 5। এই ত্রিভুজের এটাও আমার কি? 5। মানে সব আমার কত করে হবে? 5 করে। এখন যেহেতু রেগুলার হেক্সাগনের 6টা সমবাহু ত্রিভুজ তৈরি হয়, তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজের এরিয়া বের করব, তাকে 6 দিয়ে গুণ করব, আমার 6টা সমবাহু ত্রিভুজের এরিয়া বের হয়ে যাবে, মানে ওইটা হেক্সাগনের আমার এরিয়াটা বের হবে। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু কি? বাহু স্কোয়ার। বাহুটা কত? 5, 5-এর স্কোয়ার। তাহলে আমি এরিয়া অফ বেস বা হেক্সাগনের বেসটা আমি পাবো কীভাবে? 6টা সমবাহু ত্রিভুজ আছে, একটা সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে কত? 5-এর স্কোয়ার। 6টা আছে, 6 দিয়ে মাল্টিপ্লাই। তার সাথে এটা হচ্ছে এরিয়া অফ বেস, তার সাথে গুণ করবো কি? হাইট আমার কত আছে? 12√3। তাহলে 12√3টা আমার কী হবে? মাল্টিপ্লাই হবে, আমার ভলিউম বের হয়ে যাবে। আরও একটা প্রশ্ন আছে নাকি? 6 গুণ √3 এর সাথে √3 মাল্টিপ্লাই করলে কী হবে? 3। 5-এর স্কোয়ার কত? 25। 25-এর সাথে 12 গুণ করলে যত হবে সেটা এখানে লিখব। আর নিচে কত আছে? 4। 4 দিয়ে কাটলাম কত? 3। তাহলে 3 3 9, 6 নং কত? 54। 54-র সাথে আমার কি মাল্টিপ্লাই করতে হবে? 25। 4 25 100, হাতে থাকলো 10। 5 25 125, 100 কত হবে? 35। তাহলে আমার অ্যান্সার কত হবে? 1350। মানে ওই প্রিজমের ভলিউমটা আমি পেয়ে গেলাম। আবার একটা প্রশ্ন আছে, এখানে আছে কি? সলিড সিলিন্ডার। আগে একটা প্রশ্ন করলাম না, সিলিন্ডারের মধ্যে থেকে আমি কি করছিলাম? একটা কোণ আমি কাটছিলাম এইভাবে, সেম হাইট আর সেম রেডিয়াস। এখানে কি বলছে? দ্য হাইট অফ এ সলিড সিলিন্ডার ইজ 30 সেন্টিমিটার। এই সিলিন্ডারটা আছে যেটার হাইট হচ্ছে কত?
30 অ্যান্ড দ্য ডায়ামিটার অফ ইটস বেস ইজ 10, মানে এর ব্যাসার্ধটা কত 10। টু আইডেন্টিক্যাল কনিক্যাল হোলস ইচ অফ রেডিয়াস 5 সেন্টিমিটার অ্যান্ড হাইট 12 সেন্টিমিটার আর ড্রিলড আউট। মানে এখানে আমি একটা কোণ, আমি উপরে একটা কাটছি কনিক্যাল হোল, নিচে একটা কাটছি। দেখ ডায়ামিটারটা বলছে 10, তার মানে রেডিয়াসটা কত হবে 5, উপরেও কত হবে 5। এখন যে কনিক্যাল হোলটা কাটছি সেটার হচ্ছে রেডিয়াসটা 5, তার মানে উপর থেকে আমি এরকম একটা কনিক্যাল কাটছি। দেখ টোটাল হাইটটা আমার কত দেওয়া ছিল সিলিন্ডারে 30, আর কনিক্যাল যে হোলটা কাটছি সেটার হচ্ছে আমার হাইটটা কত দেওয়া আছে 12, আর নিচে একটা কাটছি এইটারও হাইট কত দেওয়া আছে 12। তাহলে আমাকে বলছে টোটাল ছিল 30, এদিকে আছে 12, এদিকে আছে 12, তার মানে মাঝখানে আরও 6 বাকি ছিল। তো তার জন্য কি হবে, ছবিটা এরকম হবে না, কীরকম তুই মনে করে ভাবলি এখান থেকে একটা কোণ আসলো, এই দিকে একটা আসলো, এরকম হবে না, এই দুইটা মাথা লাগবে না, মাঝখানে গ্যাপ থাকবে। এখন আমাকে বলছে হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া অফ দ্য রিমেনিং সলিড। তো তুই কি বের করবি, আগের কোশ্চেনের মতন করেই মুখে মুখে বলে দিতেছি। এটাতে তুই কী করবি প্রথমে, এটাতে তুই কী করবি, এটাতে প্রথমে যে আমার সিলিন্ডারটা আছে, সিলিন্ডারের পার্শ্বতলের ক্ষেত্রফল প্রথমে বের করবি, কারণ পার্শ্বতলের ক্ষেত্রফল আমার লাগবেই, চারপাশের ক্ষেত্রফলটা গোল। এখন উপরের বেসের, মানে নিচের বেস আর উপরের বেসের ক্ষেত্রফল তো আমার লাগবে না, কারণ ওই জায়গায় কী হয়েছে, গর্ত হয়েছে। তো প্রথমে তুই বের করবি পার্শ্বতলের ক্ষেত্রফল, তার সাথে আমি যোগ করব কি, তার সাথে আমি যোগ করব কোণগুলা যে এখানে হয়েছিল ওই কোণগুলার পার্শ্বতলের ক্ষেত্রফল। ওইটা কয়বার আসবে, 2 বার আসবে, যেহেতু কোণ উপরে একটা হয়েছে নিচে একটা হয়েছে। তাহলে যোগ কোণের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার জন্য আমি কি করব, কোণের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার জন্য আমি, আমার কোণের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার সূত্র কি, পাই আর এল, যেহেতু 2টা আছে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। এখন রেডিয়াসটা হচ্ছে আর, এটা হচ্ছে কত, হাইটটা হচ্ছে 12, তাহলে আমি এলটা এখান থেকে বের করব, সমকোণী ত্রিভুজের সূত্র লাগাবো, নাইলে পাইথাগোরাস লাগাবো। পাইথাগোরাস তো না, ট্রিপলেট। তারপরে আমি এল বের করব, এখান থেকে এল এর ভ্যালু বসাবো, আর এর ভ্যালু আমি জানি 5, 2 পাই আর এল করবো। তাহলে নিচের যে কোণটা আছে কনিক্যাল ইয়েটা, ওইটার পার্শ্বতলের ক্ষেত্রফল বের হবে ভিতরের গর্তটার, আর এই জায়গায় যে কোণটা আছে সেটার ভিতরের গর্তটার পার্শ্বতল, মানে এই জায়গাটার ক্ষেত্রফলটা বের হবে। তাহলে এইটার সাথে আমি যোগ করব কি, আমার যে সিলিন্ডারটা আছে তার পার্শ্বতলের বা চারিদিকের ক্ষেত্রফল। তাহলেই আমার কি বের হয়ে যাবে, উত্তরটা বের হয়ে যাবে। তাহলে এটা তোর কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। আমি এখন একটা যেটা জিনিস বলবো সেটা হচ্ছে ফার্স্ট টার্ম, শেষ যে জিনিসটা বলবো। তাহলে এগুলো কিন্তু সব পরীক্ষায় আসা প্রশ্ন, দেখলি? তাহলে কোশ্চেনের লেভেল কিন্তু হাই, সোজা কোশ্চেন কিন্তু এখন পরীক্ষায় আসে না। সেটা হচ্ছে কি বলবো, ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্মের একটা জিনিস বলছিলাম, তো ফার্স্ট টার্মের যে সূত্রগুলো আছে সেটা একটু আমি বলবো। দেখ এইটা হচ্ছে আমার কোণ, এই কোণের উপরের মাথাটা যদি আমি কাইটে ফেলাই দিই তাহলে আমার কি হবে, এইরকম একটা আকার হবে, মানে ফার্স্ট টার্ম হবে। এখন কোণের সূত্রগুলো কী ছিল, কোণের হচ্ছে তোর এক তো পার্শ্বতলের বা চারিদিকের ক্ষেত্রফল কী ছিল, পার্শ্বতলের ক্ষেত্রফল ছিল হচ্ছে তোর পাই আর এল। আর ফার্স্ট টার্মের ক্ষেত্রে এখানে আরটা কি, এখানে আরটা হচ্ছে এই রেডিয়াস। আর ফার্স্ট টার্মের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কী হবে, পাই আর প্লাস আর ইন্টু এল। আর প্লাস আর কেন হলো, এই বড় হাতের আরটা হচ্ছে নিচের রেডিয়াস, এই ছোট হাতের আরটা হচ্ছে উপরের রেডিয়াস। এখন এখানে আমার কোণের ক্ষেত্রে
বেসের ক্ষেত্রফলটা কি থাকে, পাই আর স্কোয়ার। আর এই জায়গায় কয়টা থাকবে, নিচে একটা উপরে একটা, তাহলে এই জায়গায় কি হবে, পাই আর স্কোয়ার যোগ কত, পাই আর স্কোয়ার। উপরেরটা পাই আর স্কোয়ার ছোটো হাতের আর, নিচেরটা পাই আর স্কোয়ার বড় হাতের আর। এখন যদি আমাকে বলে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়াটা কি, টোটাল সারফেস এরিয়াটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া যোগ বেস। তাহলে কোণের ক্ষেত্রে ওইটার সূত্রটা কী হবে, পাই আর এল যোগ পাই আর স্কোয়ার। পাই আর যদি কমন নেই তাহলে হবে এখানে আর প্লাস এল। ফার্স্ট টার্মের ক্ষেত্রে সেটা কী হবে, এই দুইটার যোগফল। তার মানে কি, এই দুটো যদি যোগ করি, দেখ এখানকার থেকে পাই কমন যাবে, এইটার থেকে, এই জায়গার থেকে পাই কমন, এই জায়গার থেকে পাই কমন, তাহলে আমার কি হবে, পাই ইন্টু আর প্লাস আর এল যোগ আর স্কোয়ার যোগ ছোটো হাতের আর স্কোয়ার, তাই তো। এখন এটা গেল টোটাল সারফেস এরিয়া, এটা গেল কোণের টোটাল সারফেস এরিয়া। যদি এগুলো মনে রাখতে না পারিস, জিনিস বুঝবি, এই দুটো যোগ করবি, জিনিস একই হবে। এখানে এই দুটো যোগ করবি, জিনিস একই থাকবে। কেউ কেউ এগুলো সূত্র মুখস্থ করতে চায়, কিন্তু সূত্র মুখস্থ এখান থেকেই আসছে সব। কোণের হচ্ছে ভলিউমের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর ফার্স্ট টার্মের ক্ষেত্রে ভলিউমের সূত্র কী হবে, 1/3 পাই, এখানে ছিল শুধু বেসের জন্য আর, এখানে হবে আর স্কোয়ার যোগ আর স্কোয়ার যোগ ছোটো হাতের আর গুণ বড় হাতের আর গুণ এইচ। তাহলে কোণের ক্ষেত্রে কী হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ফার্স্ট টার্মের ক্ষেত্রে কী হয়, 1/3 পাই আর স্কোয়ার, যেহেতু দুইটা আর থাকে না, ছোটো হাতের আর বড় হাতের আর, তার জন্য বড় হাতের আর স্কোয়ার যোগ ছোটো হাতের আর স্কোয়ার যোগ ছোটো আর গুণ বড় আর গুণ এইচ। কেন লেখাই দিলাম, কারণ জিনিসগুলো একই রকম, সূত্র দুই জায়গারই সূত্রগুলো না একই রকম। তো যদি কোণেরগুলো মনে রাখতে পারিস, ফার্স্ট টার্মেরগুলো অটোমেটিক মনে থাকবে। এইটা হচ্ছে তোর পার্শ্বতলের ক্ষেত্রফল, ছোটো হাতের আর, ফার্স্ট টার্মে আসলে ছোটো হাতের আর জায়গায় বড় হাতের আর প্লাস আর। এটা হচ্ছে বেস, এখানে বেস এটা, আর এটা হচ্ছে ভলিউম। এখানে ভলিউমের ক্ষেত্রে কী হয়, ছোটো হাতের আর থাকে, এখানে বড় হাতের আর ছোটো হাতের আর একসাথে আসবে। তো এটা গেল ফার্স্ট টার্মের সূত্র। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। যেগুলো যেগুলো আমি করাই দিলাম না, হোমওয়ার্কের জন্য বললাম, ওগুলো হোমওয়ার্ক করবি। আর বোঝা গেল কীরকম কীরকম প্রশ্ন পরীক্ষায় আসে।